হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা যারা জয়েন করেছো আমাকে একটু জানাও সাউন্ড ভিডিও সব কিছু ঠিক আছে কিনা। যারা যারা জয়েন করেছো একটু চ্যাট বক্সে জানাও সাউন্ড এবং ভিডিও ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আইসিটির দ্বিতীয় অধ্যায়ের আরও একটা নতুন ক্লাসে। সো গত ক্লাসে আমরা যেই টপিকগুলো পড়েছিলাম এরই কিছু এক্সটেন্ডেড ভার্সন আমরা আজকের ক্লাসে পড়বো। আমরা আজকের ক্লাসেও ডাটা কমিউনিকেশন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠাবো, এই জিনিসগুলো নিয়েই পড়াশোনা করব। ওকে, সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড অল ক্লিয়ার। আমাকে একটু জানাও যে প্রথম ক্লাসে তোমরা যা যা পড়েছো সবগুলো টপিক একদম পারফেক্টলি ক্লিয়ার কিনা, তাহলে আমরা দ্বিতীয় ক্লাসটা শুরু করব। ঠিক আছে, সো প্রথম ক্লাসে তোমরা যা যা পড়েছো আমাকে একটু জানাও একদম পারফেক্টলি ক্লিয়ার কিনা। ওকে, আমি জানি এই বিকেলের সময় 4টার সময় ক্লাস নেওয়াটা একটু অড, কারণ এই 4টার সময় আসলে ক্লাস করা মজা লাগে না, তাই না? বিকেলবেলা ক্লাস করা মজা লাগে না, ক্লাস নিতেও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কারণ তোমাদের সবারই রাতে অন্যান্য ব্যাচ থাকে, এসিএস এর 26 ব্যাচের অন্যান্য ব্যাচ আছে, যে কারণে আমাদের বিকেলে নিতে হচ্ছে। ঠিক আছে, সো বিকেলে ক্লাস নেওয়ার কারণে হয়তো তোমাদের সপ্তাহে 2 দিন বিকেলে বাইরে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটা মিস হতে পারে। সমস্যা নেই সেটা, ঠিক আছে, বাকি 5 দিন তো আছেই, তাই না? ওকে, সো আমরা শুরু করতে পারি, আর কয়েকজন জয়েন করলে আমরা শুরু করব। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, আজকের ক্লাসে ছেলেদের পাওয়াটা একটু টাফ, কারণ শুক্রবার বিকেলবেলা আসলে ছেলেদেরকে ঘরে থাকা আসলে খুবই কঠিন। সো ছেলেরা হয়তো বা ঢাকার বাইরে, যারা যারা গ্রামে বড় হচ্ছে বা গ্রামে পড়াশোনা করতেছে, ওরা হয়তো বাইরে ঘুরতেছে, আর যারা ঢাকায় আছে তারা হয়তো ক্লাসটা করতেছে, তাই না? আমি মোটামুটি শিওর যে যারা ছেলেরা জয়েন করছো তোমরা মোটামুটি ঢাকায় থাকো, অ্যান্ড মেয়েরা সব জায়গা থেকে জয়েন করতে পারো। ঠিক আছে, আমি কি মোটামুটি শিওর বলতে পারি? আমি কিন্তু এটা গেস করতে পারছি, কারণ শুক্রবারে বিকেলবেলা যারা জেনারেলি গ্রামে থাকে তারা আসলে বন্ধুদের সাথে আড্ডা দেয়, এটা স্বাভাবিক, আমিও দিতাম। ঠিক আছে, অ্যান্ড আমি বলবো যে যদি তোমার কাছে এরকম সুযোগ থাকে যে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার বা ব্যাডমিন্টন খেলার বা কিছু একটা করার, ওটা মিস দিও না, কারণ ক্লাসটা তোমার জন্য থাকবে, বাট ওই যে আনন্দটা সেটা আসলে সময় গেলে আর পাবা না। ঠিক আছে, কারণ আমাদের লাইফে যতই আমাদের মনে হোক যে আজকে পড়াশোনা করতেছি, আচ্ছা এইচএসসি পাস করার পরে অ্যাডমিশনের চান্সটা পায়া তারপরে যা যা চিল করার দরকার, যা যা মনে শখ আহ্লাদ আছে সব পূরণ করব, কিন্তু বিশ্বাস করো অ্যাডমিশনের পরে এগুলো কিচ্ছুই কভার হবে না। সো লাইফে সব সময় প্যারা থাকবেই, সব সময় তোমার মাথার উপর প্রেশার থাকবেই, পড়াশোনাও থাকবে। সো সব কিছু ব্যালেন্স করে চলতে হবে, লাইফের প্রত্যেকটা মোমেন্টকে উপভোগ করে করেই সামনে আমাদের যাইতে হবে। ঠিক আছে, এটা পড়াশোনাকেও উপভোগ করতে হবে, পড়াশোনার বাইরের কাজগুলোকেও আমাদের ওইভাবেই হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, চলো শুরু করি আমরা তাহলে। আমরা মোটামুটি অনেকেই জয়েন করছো, তাহলে শুরু করতে পারি। সো আমরা গত ক্লাসে পড়তেছিলাম হচ্ছে ডাটা ট্রান্সমিশন, অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের কাছে ডেটা আমরা পাঠাচ্ছিলাম, তাই তো? একজনের কাছ থেকে আরেকজনের কাছে ডেটা আমরা পাঠাচ্ছিলাম। ওকে, এখন আমরা এই যে ডেটা যে পাঠাচ্ছি একজনের কাছ থেকে আরেকজনের কাছে, এইটার কয়েকটা টাইপ পড়বো বা কয়েকটা ক্লাসিফিকেশন পড়বো বা কয়েকটা ভাগ পড়ব। ঠিক আছে, সো প্রথম ভাগটা আমরা যেটার উপর বেস করে করব সেটা হচ্ছে দিকমুখিতার উপর ভিত্তি করে, অর্থাৎ এ এবং বি এদের মধ্যে যে ডেটা আদান প্রদান হচ্ছে, এই ডেটা যে যাচ্ছে বা আসতেছে এদের দিকের উপর ভিত্তি করে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। ওকে, এখন আমাকে যদি তুমি তুমি বলো যে এ এবং বি আমি যদি দিকের ভিত্তিতে ভাগ করি তাহলে কিরকম হইতে পারে, এরকম একটা কেস হইতে পারে কিনা আমাকে বলো তো, যে ডেটা শুধুমাত্র এ এর কাছ থেকে বি এর কাছে যাচ্ছে, শুধুমাত্র শুধুমাত্র এ এর কাছ থেকে বি এর কাছে যাচ্ছে, বি এর কাছ থেকে এর কাছে আসতেছে না, বি এর কাছ থেকে এর কাছে কোনো ডেটা আসতেছে না। আবার এমন কি হইতে পারে যে ডেটাটা এ এর থেকে বি এর কাছেও যাচ্ছে, আবার বি এর থেকে এ এর কাছেও আসতেছে, এ থেকে বি এর কাছে যাচ্ছে, আবার বি থেকে এ এর কাছেও আসতেছে, কিন্তু একই সময় না। মনে করো আমি এখন এ থেকে বি এর কাছে ডেটা পাঠাইলাম, একটু পরে বি থেকে এর কাছে আমাকে ডাটাটা পাঠাইলো, বা সে একটা আমাকে ফিডব্যাক দিল, বা সে একটা মেসেজ আমাকে সেন্ড করলো। সো এখানে দুই দিকেই ডেটা আদান প্রদান হচ্ছে, কিন্তু একই সময় হচ্ছে না। আরেকটা কন্ডিশন কি হইতে পারে, বুঝে গেছো সবাই? বলো তো কোনটা? আরেকটা কন্ডিশন হইতে পারে হচ্ছে যে দুইটা দিকেই ডেটা আদান প্রদান হইতে পারে সাইমালটেনিয়াসলি, অর্থাৎ যে কোনো সময়, প্রত্যেকটা সময়তেই, মানে যে কোনো সময় তুমি হচ্ছে দুই দিকেই
ডেটা আদান প্রদান করতে পারবে, এ থেকে বি এর কাছে যেতে পারবে, বি থেকে এর কাছে আসতে পারবে। ঠিক আছে, তার মানে আমার ডেটাটা কত দিকে মুভ করতেছে বা কত দিকে যাচ্ছে সেটার উপর বেস করে আমি কয়েকটা ভাগে ভাগ করতে পারি। করতে পারি কি কি? একমুখী, উভয়মুখী এবং মধ্যেরটা মাঝামাঝি। এটা উভয়মুখী কিন্তু একই সময় না। মনে করো এখন যাচ্ছে, একটু পরে আসবে, একই সময় যাইতে এবং আসতে পারবে না। এটার মধ্যে একই সময় যাইতেও পারবে, আসতেও পারবে। সো আমরা কয়টা ভাবে ভাগ করতে পারতেছি আমার কমিউনিকেশনটাকে? একমুখী, উভয়মুখী এবং মাঝামাঝি কিছু একটা। বলো এতটুকু বুঝছো? আমার যে ডেটা আদান প্রদানটা হচ্ছে এটাকে আমরা এইরকম ভাগে ভাগ করতে পারি না যে একমুখী আদান প্রদান হইতে পারে, যে শুধুমাত্র যাবে, শুধুমাত্র এর কাছ থেকে বি এর কাছে যাবে, অথবা শুধুমাত্র বি এর কাছ থেকে এর কাছে আসবে। একমুখী অথবা উভয়মুখী, যে এর কাছ থেকে যেতে পারবে, এর কাছ থেকে আসতে পারবে, মানে দুই দিকেই কমিউনিকেশনটা হচ্ছে, অথবা মাঝামাঝি কিছু একটা। এখন এগুলারে আদর কইরা কয়েকটা নাম দেয়, কি নাম দেয়? এই নামগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। আমরা তো বুঝে গেছি, কনসেপ্টটা বুঝে গেছি, এখানে একমুখী, এটা উভয়মুখী, কিন্তু এটা হচ্ছে মাঝামাঝি কিছু একটা। মানে এটা উভয়মুখী কিন্তু একই সময় না, অর্থাৎ যখন যায় তখন আসে না, যখন আসে তখন যায় না, কিন্তু এটা একই সময় যাইতেও পারে, আসতেও পারে। এখন আদর করে আমরা এই তিনটা নাম দিব, যে না তিনটা নাম তোমাদের একটু কষ্ট করে হলেও মনে রাখতে হবে, এটা মনে থাইকা যায় আসলে। ওকে, সো প্রথম যেটা একমুখী, এটাকে বলে হচ্ছে সিমপ্লেক্স। কি? সিমপ্লেক্স। বাংলায় লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, ডাজন্ট ম্যাটার। এটা যে উভয়মুখী, এটাকে বলে হচ্ছে ডুপ্লেক্স। ওকে, এটাকে বলা হচ্ছে ডুপ্লেক্স। তাইলে বলো তো মাঝামাঝিটার নাম আমরা কি দিতে পারি? বলো তো মাঝামাঝিটার নাম আমরা কি দিতে পারি? মাল্টিপ্লেক্স না, হাফ ডুপ্লেক্স। ঠিক আছে, মানে এটা ডুপ্লেক্স বাট পুরাটা ডুপ্লেক্স না, কিছুটা ডুপ্লেক্সের মতো বিহেভ করতেছে। সো এটার একটা নাম আমরা দিতে পারি, সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। ঠিক আছে, হাফ ডুপ্লেক্স। তাইলে কাহিনীটা বুঝছো? আমার ডেটাটা কত দিকে আদান প্রদান হচ্ছে, মানে যাচ্ছে শুধু, নাকি শুধু যাচ্ছে আসতেছে দুই দিকেই, নাকি একবার যাচ্ছে আরেকবার আসতেছে। সো দিকমুখিতার উপর ভিত্তি করে, এটা কিসের ভিত্তিতে আমরা ভাগটা করছি বলো তো? কিসের ভিত্তিতে আমরা ভাগটা করছি? দিকমুখিতা, তাই না? তার মানে কত দিকে হচ্ছে আমার ডেটাটা আদান প্রদান হচ্ছে, এই দিকটার উপর ডিপেন্ড করে আমরা এই তিনটা ভাগে ভাগ করতে পারছি। প্রথমটা হচ্ছে একমুখী, জাস্ট এর থেকে বি এর কাছে যাবে। দ্বিতীয়টা হচ্ছে দুই দিকেই আদান প্রদান হবে বাট একই সময় না, যখন যাবে তখন আসবে না, যখন আসবে তখন যাবে না। আরেকটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, যখন যাবে ওই সময় আসতেও পারবে। এটাকে ডুপ্লেক্স না বলে ফুল ডুপ্লেক্সও বলতে পারো, কারণ একটাকে হাফ বলছি, সো এটাকে তো অবশ্যই ফুল বললে না বললে মানে রাগ করবে না। সো এটাকে ফুল ডুপ্লেক্সও আমরা বলি মাঝে মধ্যে। ওকে, তার মানে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। ঠিক আছে, এখন আমাদের কয়েকটা এক্সাম্পল শিখতে হবে। মনে করো তুমি বিটিভি চ্যানেল দেখতেছো টিভিতে, বা টিভিতে যমুনা টিভি দেখতেছো। তোমার টিভি থেকে কি কোনো ডেটা যমুনা টেলিভিশনে যাচ্ছে? যমুনা টেলিভিশনের হেডকোয়ার্টারে যাচ্ছে? ইয়েস অর নো? যাচ্ছে না। শুধুমাত্র যমুনা টেলিভিশন থেকে বা বিটিভি থেকে তাদের যে সিগন্যালটা সেটা শুধু তোমার কাছে আসতেছে। তাইলে এই কমিউনিকেশনটা কি সিমপ্লেক্স নাকি ডুপ্লেক্স নাকি হাফ ডুপ্লেক্স? বলো, এক্সাম্পলটা নিজে নিজে বলতে পারবা না? এটা কি সিমপ্লেক্স। ভেরি গুড। রেডিও, ওই পার থেকে কেউ একজন রেডিও ছাড়ছে, তোমার কাছে সেটা আসতেছে, শুধু আসতেছে, তোমার কাছ থেকে কিছুই যাচ্ছে না। তাহলে এটা কি বলতো? এটাও সিমপ্লেক্স। তার মানে সিমপ্লেক্সের উদাহরণ তুমি কি দিবা? টেলিভিশন, রেডিও, এই জিনিসগুলো হচ্ছে সিমপ্লেক্স। এখন ডুপ্লেক্সের উদাহরণ তুমি দাও, মানে ফুল ডুপ্লেক্সের উদাহরণ তুমি দাও, যেখানে দুই দিকেই কমিউনিকেশন হচ্ছে। যেমন এই যে আমাদের ভিডিও চ্যাটটা, আমার ভিডিওটা তোমার কাছে যাচ্ছে, তোমার টেক্সটটা, তোমার যে মেসেজটা দিচ্ছ ওই মেসেজের ডেটাটা আবার আমার এখানে আসতেছে। তাহলে আমাদের যে কমিউনিকেশনটা এটা কি বলতো? ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তাই না? এটা আমাদের যে কমিউনিকেশনটা এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স একটা কমিউনিকেশন। তুমি কারোর সাথে ভিডিও কলে কথাবার্তা বলতেছো, তোমার ভিডিওটাও তার কাছে যাচ্ছে, তার ভিডিওটাও তোমার কাছে আসতেছে, তার মানে এটাও একটা ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। তারপর তুমি কারোর সাথে মনে করো যে টেলিফোনে কথা বলতেছো, এটাও কিন্তু ফুল ডুপ্লেক্স, তোমার কথাও তার কাছে যাচ্ছে, তার কথাও তোমার কাছে আসতেছে, তাই না? তার মানে সিমপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সের উদাহরণ বুঝছো। এখন হাফ ডুপ্লেক্সের উদাহরণে আসো।
ওয়াকি টকি, ওয়াকি টকিতে দেখবা দুই দিকে এট এ সময় কথা বলা যায় না। যখন একজন কথা বলে ওইটা আগে যায়, তারপর ওই পাশ থেকে কথা বললে এইটা তারপর আসে। যারা ক্লাবের বিভিন্ন ইভেন্ট নামাও তারা হয়তো এই জিনিসটা রিলেট করতে পারবা, যারা ওয়াকি টকি দিয়ে কথা বলছো। তার মানে ওয়াকি টকি হচ্ছে তোমার হাফ ডুপ্লেক্সের একটা উদাহরণ। তার মানে উদাহরণগুলো আমার স্লাইডে লেখা আছে, যে কারণে আমি লিখে দিচ্ছি না, কারণ পরবর্তীতে এখানে লেখা আছে। তার মানে দিকমুখিতার উপর ভিত্তি করে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স কি একদিকে, ফুল ডুপ্লেক্স দুই দিকে, হাফ ডুপ্লেক্স উভয় দিকে, বাট এই জায়গাতে একই সময় না। যখন যাচ্ছে তখন আসবে না, যখন আসবে তখন যাবে না। একই সময় দুই দিকে ট্রান্সফার হবে না এই জায়গাতে। ঠিক আছে, ওকে। সো দিকমুখিতার উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করতে পারি। সো এই জিনিসটাকে বলা হয় ডাটা ট্রান্সমিশন মোড। আমরা কি পড়তেছি এটার নাম বলা হয়, মানে এটাকে আরেকটা নামে ডাকা হয় হচ্ছে যে ডাটা ট্রান্সমিশন মোড। মোড বলতে কি বোঝায়, যে আসলে তুমি কয়টা ভাগে ভাগ করতেছো, এটাই আসলে মোড। মেইনলি তোমার যে ট্রান্সমিশনটা হচ্ছে, তোমার যে ডেটাটা পাঠাচ্ছ, ডেটাটা যে সঞ্চালন করতেছো, এটা যে জয়টা ভাগে ভাগ করতে পারো এটাকে মোড বলে মূলত। ওকে, তার মানে দিকমুখিতার উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোড কয়টা? তিনটা মোডে ডাটা ট্রান্সমিট হইতে পারে দিকমুখিতার উপর ভিত্তি করে: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। দিকমুখিতার উপর ভিত্তি করে তিনটা মোডে ডাটা ট্রান্সফার হইতে পারে, তাই না? আমরা সবগুলা পড়লাম, সিমপ্লেক্স বললাম, সিমপ্লেক্সের উদাহরণ আমরা দেখলাম যে কিবোর্ড থেকে কম্পিউটার। কখনো দেখছো কম্পিউটার থেকে ডেটা কিবোর্ডে আসে? না, তুমি একটা কি প্রেস করলা, এইটা ডেটাটা কম্পিউটারে যায়। তার মানে এইটাও একটা সিমপ্লেক্সের উদাহরণ। তারপর রেডিও, টেলিভিশন, এই জিনিসগুলো হচ্ছে তোমার কি বলতো, এই জিনিসগুলো হচ্ছে তোমার সিমপ্লেক্সের উদাহরণ। বলো, বুঝা গেছে? তারপর হাফ ডুপ্লেক্স, এটার একটা এক্সাম্পলই মনে রাখবা, ওয়াকি টকি, এটাই হচ্ছে তোমার হাফ ডুপ্লেক্সের উদাহরণ। তারপর তোমার হচ্ছে মোবাইল ফোন, টেলিফোন, এগুলো হচ্ছে ফুল ডুপ্লেক্সের উদাহরণ। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন আসি এই তিনটার সুবিধা অসুবিধা, কোনটার কি সুবিধা, কোনটার কি অসুবিধা। ঠিক আছে, কোনটার কি সুবিধা, কোনটার কি অসুবিধা। প্রথমে আসো সিমপ্লেক্সে। আমরা এই জায়গাতেই সবকিছু ক্লিয়ার করব, দেখবা যে পরে মনের মধ্যে এমনি গাইতে গেছে। জাস্ট আমার কথাগুলো মনে রাখলেই হবে, মানে কানের মধ্যে বাজবে তোমার। সিমপ্লেক্স শুধুমাত্র একদিকে ডেটা ট্রান্সফার হচ্ছে, একদিকে ডেটা স্থানান্তর হচ্ছে। বলো, এই কমিউনিকেশনটা কি ইফেক্টিভ? এটা যতটুকু ইফেক্টিভ, এই সিমপ্লেক্সটা কি ততটুকু ইফেক্টিভ? ততটুকু ইফেক্টিভ না। তার মানে এটা আমাদেরকে একটা অসুবিধা, যে সিমপ্লেক্সে শুধুমাত্র একদিকে কমিউনিকেশন করা যায়, একদিকে ডাটা স্থানান্তর হতে পারে। তার মানে এটা আমাদেরকে একটা অসুবিধা। তার মানে এটা সিমপ্লেক্সের একটা অসুবিধার মধ্যে পড়ে। আবার ফুল ডুপ্লেক্সের এটা একটা সুবিধা, যেটা দুই দিকে ডেটা আদান প্রদান করতে পারে। তার মানে একটা পয়েন্ট থেকে তুমি একটা সুবিধা পাইছো আর একটা অসুবিধা পাইছো। তার মানে সিমপ্লেক্সে যেটা অসুবিধা, ফুল ডুপ্লেক্স এটা সুবিধা। ঠিক আছে, এখন আরেকটা জিনিস হচ্ছে, তোমার একটা ইন্টারনেট স্পিড আছে, মনে করো তোমার বাসার ইন্টারনেট স্পিড হচ্ছে 100 Mbps। সিমপ্লেক্স কিন্তু 100 Mbps পুরাটা ইউজ করে ডেটা আদান প্রদান করতে পারবে। দেখো, সে কিন্তু শুধুমাত্র একদিকে ডেটা আদান প্রদান করে, তাই না? একদিকে ডেটা আদান প্রদান করে, একদিকে শুধু সে ডেটাটা ট্রান্সফার করে। তাহলে তোমার যতটুকু স্পিড, সবটাই সে একদিকে ডেটা ট্রান্সফার করতে ইউজ করতে পারবে। তার মানে তুমি ম্যাক্সিমাম স্পিডে ডেটাটা ট্রান্সফার করতে পারবা, খুবই দ্রুত গতিতে ডেটাটা ট্রান্সফার করতে পারবা। কিন্তু ফুল ডুপ্লেক্সের কথা চিন্তা করো, এই জায়গাতে তোমার যতটুকু স্পিড, এটা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে আপলোডের জন্য, একটা ডাউনলোডের জন্য, একটা যাওয়ার জন্য, একটা আসার জন্য। তার মানে তোমার স্পিডটুকু স্প্লিট হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। এটা ফুল ডুপ্লেক্সের একটা অসুবিধা। আর সিমপ্লেক্সের এটা একটা সুবিধা, যে আমার স্পিডটা সবটা দিয়ে আমি ডেটা আদান প্রদান করতে পারছি। সো এটাই এখানে সুন্দর করে তোমাদের জন্য লেখা আছে, যে সিমপ্লেক্সের সুবিধা কি, যে আমার পুরো ব্যান্ডউইথকে ব্যবহার করতে পারি, আমার পুরো স্পিডটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা একটা সুবিধা। অসুবিধা কি? আন্তঃযোগাযোগ নেই, অর্থাৎ যাচ্ছে আসতেছে না, তাদের মধ্যে আন্তঃযোগাযোগ নেই। ঠিক আছে, মিউচুয়াল কমিউনিকেশনটা নাই, শুধুমাত্র যাচ্ছেই একমুখী। যমুনা টিভি জানে না তুমি বাসায় বসে কি করতেছো। ঠিক আছে, তারপর হাফ ডুপ্লেক্সের সুবিধা কি? উভয় দিকে আদান প্রদান করতে পারে, এটা হাফ ডুপ্লেক্সের সুবিধা। এবং আরেকটা সুবিধা হচ্ছে, এটা পুরো ব্যান্ডউইথকে ইউজ করতে পারে। কেন বলতো? কারণ যখন ডেটাটা যাচ্ছে তখন তো কিছু আসতেছে না, তার মানে যখন যাচ্ছে ওটা সবটা স্পিডকে ইউজ করতেছে, যখন আসতেছে ওইটাও সবটা স্পিডকে ইউজ করতেছে। তার মানে হাফ ডুপ্লেক্সে দুই দিকেই যোগাযোগ করা যায়, বাট একই সময় না। কিন্তু সে যখন ডেটা আদান প্রদান করে ফুল স্পিডেই বা ফুল ব্যান্ডউইথটাই সে ইউজ করতে পারে। অসুবিধাটা কি? এই যে একই সময় কমিউনিকেশন করা যায় না, অপেক্ষা করতে হয়, এটা একটা বড় অসুবিধা। বুঝছো? আর লাস্টেরটা কি? এটা তো তুমি দেখলাই যে আন্তঃযোগাযোগ করা যায়, এটা একটা সুবিধা।
অসুবিধার মধ্যে হইল যে তোমার ক্ষমতাটা বা চ্যানেলের যে ব্যান্ডউইথটা এটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, চ্যানেলের ব্যান্ডউইথটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এখন দেখো তোমাদের জন্য খুব সুন্দর করে আমি ছক আকারে লিখে দিছি যেন পরীক্ষার হলে আসলে ডিরেক্টলি তুমি উত্তর করে ফেলতে পারো। জাস্ট চোখটা অফ করো এন্ড মনে রাখো, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। ওকে, সিমপ্লেক্স কি একমুখী, হাফ ডুপ্লেক্স উভয়মুখী কিন্তু একই সময় না, ফুল ডুপ্লেক্স উভয়মুখী, দুই দিকে আদান প্রদান করতে পারে। এরপর এই জিনিসটাকে তুমি একটু বাড়ায় লাগবে, মানে একটু বানায় লাগবে, মানে এটা ডেফিনেশন টাইপে লাগবা যে কেবল ডাটা প্রেরণ করতে পারে, গ্রহণ করতে পারে না। এই জিনিসটাকে একটু ব্রডলি লাগবা যে প্রেরণ করতে পারে কিন্তু একই সময় গ্রহণ করতে পারে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। এই জায়গাতে একই সময় প্রেরণও করতে পারে, গ্রহণও করতে পারে। বুঝতে পারছো? তারপর তুমি দুইটা এক্সাম্পল দিয়ে দিবা, দ্যাটস ইট। 3টা পয়েন্ট লিখতে পারলেই তোমার জন্য এনাফ। আর তুমি যদি ইফিসিয়েন্সিটা বলতে পারো যে যেহেতু সিমপ্লেক্সটা একদিকে, তার মানে এটা এত বেশি ইফিসিয়েন্ট না, এত বেশি কার্যকর না, কারণ আন্তঃযোগাযোগ নাই, তার মানে এটা একটু কম, এটার থেকে এটা বেশি, এটার থেকে এটা আরো বেশি। বলো মনের মধ্যে গাইথা গেছে কিনা পার্থক্যগুলা? বলো তো মনের মধ্যে গাইথা গেছে কিনা পার্থক্যগুলা? পারবা না? তার মানে চোখ অফ করে এখন লিখতে পারবা না সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। একমুখী, উভয়মুখী কিন্তু একই সময় না, এটা হচ্ছে উভয়মুখী। এতটুকু মনে রাখলে বাকিটুকু তুমি একদম ইজিলি লিখতে পারবা। ঠিক আছে, ক্লিয়ার? এখন এই ডেটা যে আদান প্রদান করতেছি এটা কি আমি ভাগ করব। দেখো মোড মানে ভাগ করা, যে ডেটা কত ভাবে আদান প্রদান হচ্ছে। এখন এই মোডটাকে বলা হয় হচ্ছে ডাটা ডিস্ট্রিবিউশন মোড, অর্থাৎ আমি কতজনের কাছে ডেটা পাঠাচ্ছি এটা অনুযায়ীও আমি ডেটাটাকে ভাগ করতে পারবো বা কমিউনিকেশনটাকে একটা টাইপে ভাগ করতে পারবো। দেখো আগেরটা যে আমি কমিউনিকেশনকে একটা টাইপে ভাগ করছিলাম, এটা কিসের ভিত্তিতে করছিলাম বলো তো? যে দিকমুখিতার উপর ভিত্তি করে, যে আমি কত দিকে ডেটা আদান প্রদান করতে পারছি এটার উপর ভিত্তি করে আমরা কিছু টাইপে ভাগ করছিলাম, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এখন আমরা ভাগ করব হচ্ছে যে কত জনের কাছে পাঠাচ্ছি, আমার ডেটাটা কত জনের কাছে পাঠাচ্ছি সে অনুযায়ী আমরা ডেটা ট্রান্সমিশন মোডটাকে ভাগ করব। তার মানে ডেটার মোড বা ডেটার টাইপ, ডেটা ট্রান্সমিশনের টাইপ আসলে কত প্রকার তুমি 3 ভাগে ভাগ করতে পারো, যদি দিকমুখিতার উপর ভিত্তি করে ভাগ করো, আর যদি কতজনের কাছে পাঠাচ্ছ তার ডিস্ট্রিবিউশনের উপর ভাগ করো তাইলেও 3 ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। আমি একে একে বোঝাচ্ছি, সমস্যা নেই। দেখো খেয়াল করো, তোমার যে ডেটাটা, এটা মনে করো তোমার ডেটা, তোমার ডেটাটা যদি একজনের কাছেই যায়, দেখো একজনের কাছেই তোমার ডেটাটা যাচ্ছে বা একজনের সাথেই তোমার কমিউনিকেশন, এটাকে আমরা বলি ইউনিকাস্ট। অর্থাৎ একজন ওয়ান টু ওয়ান কানেকশন, আমার ডেটা তোমার কাছে যাচ্ছে, তোমার ডেটা আমার কাছে আসতেছে, এটাকে বলি আমরা ইউনিকাস্ট। এটাকে কি বলি আমরা? ইউনিকাস্ট। আমি হচ্ছে ইউনিকাস্টের ওই পেজটাতেই লিখি, তাহলে তোমাদের জন্য ইজি হবে। ওকে, আমরা ইউনিকাস্টে কি করি? একজনের কাছে ডেটা আদান প্রদান। উপরের লেখাগুলো পড়ো না, লেখাগুলো দেখো না, লেখাগুলোর দিকে তাকাও না, লেখাগুলোর দিকে তাকাও না, একজনের সাথেই ডেটা আদান প্রদান করি, এটাকে বলা হয় ইউনিকাস্ট। ওকে, মাল্টিকাস্ট কি? মাল্টিকাস্ট হচ্ছে কাইন্ড অফ গ্রুপ চ্যাট। তুমি এখন একজনের সাথে ডেটা আদান প্রদান করবা না, কয়েকজনের সাথে করবা, কিন্তু আবার ইন্টারনেটের সবার সাথে করবা না। মনে করো এটা পুরো ইন্টারনেটের মানুষজন সবাই আমি দেখাচ্ছি, কিন্তু তুমি ডেটা আদান প্রদান করতেছো শুধুমাত্র তার সাথে কাইন্ড অফ 3 জনের সাথে তুমি গ্রুপ চ্যাট করতেছো, কিন্তু বাকিরাও কিন্তু ইন্টারনেটে আছে, তাদের সাথে তুমি যোগাযোগ করতেছো না, কাইন্ড অফ একটা সিলেক্টিভ গ্রুপের সাথে তুমি হচ্ছে কমিউনিকেট করতেছো, তখন এটাকে বলি আমরা মাল্টিকাস্ট। এখন বলো তো তাহলে ব্রডকাস্ট কি হবে? ব্রডকাস্ট হবে হচ্ছে তুমি ইন্টারনেটে ছড়ায় দিচ্ছ, ইন্টারনেট যে কেউ সবাই এই জিনিসটা অ্যাক্সেস করতে পারে, ইন্টারনেটের যে কেউ সবাই তোমার সাথে কমিউনিকেশনটা বিল্ড করতে পারে বা তোমার জিনিসটা দেখতে পারে বা তোমার যে ডেটাটা পাঠাচ্ছ সেটা দেখতে পারে, তখন এটাকে আমরা কি বলবো? ব্রডকাস্ট। মানে একদম তুমি বাতাসে ছেড়ে দিচ্ছ। তার মানে খেয়াল করো ব্যাপারটা, আমরা দিকমুখিতার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করতে পারি, যাতে ডাটা কয় দিকে আদান প্রদান হচ্ছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আবার কয়জনের কাছে ডেটা পাঠাচ্ছি এটার উপর ভিত্তি করে আরো 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট, আর একটা হচ্ছে ব্রডকাস্ট। তাই না? ইউনিকাস্ট মানে একজনের সাথে, মাল্টিকাস্ট মানে একটা সিলেক্টিভ গ্রুপের সাথে, ব্রডকাস্ট মানে যে কেউ, মানে ইন্টারনেটে তুমি ছাইড়া দিচ্ছ। রাইট? বুঝতে পারছো? এখন এক্সাম্পল দেখো, একে এক্সাম্পল দেখো। ইউনিকাস্ট, একজনের সাথে একজনের কমিউনিকেশন, এগুলা কই হয় বলো তো? ফোন কলে। ধরো একটা ফোন কলে তুমি একজনের সাথে একজনের কথা বলতেছো, এটা কি হবে? ইউনিকাস্ট হবে না? এটা ইউনিকাস্ট হবে না বলো তো? ইউনিকাস্ট হবে, এটা কিন্তু ইউনিকাস্ট হবে। আরো কয়েকটা এক্সাম্পল আছে তোমার,
যেমন একটা ওয়েবসাইটে তুমি যখন ঢুকো, ওই ওয়েবসাইটের ডেটাটা তোমার কাছে যখন আসে, তখন ওইটাও কি একটা ইউনিকাস্ট। মনে করো তুমি একটা ইউটিউবে ভিডিও দেখতেছো, বা আমাদের ওয়েব অ্যাপে ঢুকলা তুমি ভিডিও দেখতে, এখানে আমাদের সার্ভার থেকে বা আমাদের যে এখানে ভিডিওটা আছে এখান থেকে ডেটাটা শুধু তোমার কাছেই যাচ্ছে ওই সময়ে, ওই কমিউনিকেশনে। তার মানে তখন ওই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে একটা ইউনিকাস্ট। মানে যখন তুমি একটা ডেটা দেখতেছো আর এটা শুধুমাত্র তোমার কাছেই আসতেছে, তখন এই জিনিসটাকে বলি আমরা ইউনিকাস্ট। ঠিক আছে? যেমন মোবাইল ফোনে কথা বলার সময় বা ইন্টারনেটে একটা ওয়েবসাইটে ঢুকলা, ওই ওয়েবসাইটের ডেটাটা শুধু তোমার কাছেই আসতেছে। বা একটা ফাইল ডাউনলোড দিলা, তোমাদের ওয়াইফাই এর যে এফটিপি সার্ভারগুলো আছে বা ওয়াইফাই এর যে সার্ভারগুলো আছে, ওইখান থেকে তুমি একটা ফাইল ডাউনলোড দিচ্ছ, ওটা শুধুমাত্র তোমার কাছেই আসছে। তার মানে এই কমিউনিকেশন থেকে একজনের সাথে একজন, তার মানে এটাকে বলি আমরা ইউনিকাস্ট। মাল্টিকাস্ট কি? একটা সিলেক্টিভ গ্রুপের সাথে। মনে করো তুমি একটা ভিডিও চ্যাট করতেছো, গ্রুপ চ্যাট করতেছো, এটা কি মাল্টিকাস্ট। তুমি একটা টেক্সট দিলে 10 জনের কাছে যাচ্ছে, বাট এটা সবার কাছে যাচ্ছে না, কিন্তু সবাই কিন্তু জিনিসটা দেখতে পারছে না। তার মানে তখন আমরা জিনিসটাকে বলবো মাল্টিকাস্ট। আর ব্রডকাস্ট কি? যখন আমি সবার জন্য উন্মুক্ত করে দিছি। এরকম এক্সাম্পল কি বলতো? টেলিভিশন। টেলিভিশনের যে ডেটাটা আমি সবার কাছে মানে তোমার এক্সপোজ করে দিছি, যে কেউ এই জিনিসটা দেখতে পারবে। জাস্ট কিছুই লাগবে না, তার একটা হয়তো অ্যান্টেনা লাগবে যেটা দিয়ে ডেটাটা রিসিভ করে সে হচ্ছে দেখবে। রেডিও, টেলিভিশন, এগুলা কি ব্রডকাস্টের উদাহরণ? বলো একদম ক্লিয়ার কিনা? তাইলে এখন যদি আমি বলি এই যে ক্লাসটা লাইভে চলতেছে, এটা ইউনিকাস্ট, মাল্টিকাস্ট নাকি ব্রডকাস্ট? বলো ইউনিকাস্ট, মাল্টিকাস্ট নাকি ব্রডকাস্ট? পডকাস্ট কি তাহলে? আচ্ছা, পডকাস্ট আসলে কোনো কাস্ট না, মানে ডাটা কমিউনিকেশনের মধ্যে পড়ে না। মেইনলি যখন ভিডিও না থেকে শুধুমাত্র ভয়েসের কথা দিয়ে কোনো আলোচনা হয়, এটাকে পডকাস্ট বলে। এটা আসলে ব্রডকাস্ট, ইউনিকাস্ট, মাল্টিকাস্টের মধ্যে পড়ে না। ঠিক আছে? আমরা যে ক্লাসটা করতেছি এটা মাল্টিকাস্ট, কারণ এটি ইন্টারনেট সবাই দেখতে পারতেছে না, শুধুমাত্র কিছু সিলেক্টিভ মানুষজন এই গ্রুপে বা আমাদের কোর্সে যারা আছে তারা শুধু দেখতে পাচ্ছে, তাই না? তার মানে এটা একটা মাল্টিকাস্ট। তাইলে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম যে ডেটা ট্রান্সমিশন মোড, এই জিনিসটার নাম কি? ডেটা ট্রান্সমিশন মোড। মানে কত মোডে আমরা ডেটা পাঠাইতে পারি। মোড বলতে কি বোঝায়? তোমার ফোনে মোড আছে না, সাইলেন্ট মোড, ভাইব্রেশন মোড, তারপর হচ্ছে তোমার রিংটোন মোড। এটার মানে কি? যে কোন মোডে ফোনটা আছে, কোন অবস্থায় ফোনটা আছে। তার মানে আমরা যে ডেটা আদান প্রদান করতেছি, এটা কোন টাইপে আদান প্রদান করতেছি, এই টাইপ ওয়াইজ আমরা ভাগ করতেছি। সো আমি যখন দিকমুখিতার উপর ভিত্তি করে ভাগ করি যে কত দিকে ডেটা আদান প্রদান হতে পারে, তখন আমরা 3টা ভাগে ভাগ করতে পারি: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। পার্থক্যগুলো খুব সুন্দর করে পড়বা, পরীক্ষা হলে আসবে। প্রথমত তুমি এক্সাম্পল দিবা সিমপ্লেক্সে কি, একমুখী, উভয়মুখী, বাট একই সময় না, উভয়মুখী। এটার এক্সাম্পল দিবা, এটার এক্সাম্পল দিবা, এটা এক্সাম্পল দিবা। এটার সংজ্ঞা লিখবা, এটার সংজ্ঞা লিখবা, এটার সংজ্ঞা লিখবা। 3টা পার্থক্য দিছো, 2 ফুল পেয়ে যাবে। তারপর কয়জনের কাছে ডেটাটা পাঠাচ্ছি, কয়জনের কাছে ডেটাটা ডিস্ট্রিবিউট করতেছি, এটাকে বলা হয় ডেটা ডিস্ট্রিবিউশন মোড। যে কতজনের কাছে ডিস্ট্রিবিউট করতে পারছি। ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। একজনের কাছে যাচ্ছি ইউনিকাস্ট, কয়েকজনের কাছে যাচ্ছে মাল্টিকাস্ট, অনেকজনের কাছে মানে সবার কাছে যাচ্ছে ব্রডকাস্ট। বলো একদম ক্লিয়ার কিনা, মনের মধ্যে গেঁথে গেছে কিনা? একদম ক্লিয়ার কিনা, মনের মধ্যে গেঁথে গেছে কিনা বলো? ক্লিয়ার? এন্ড আমরা একটা মজার পড়াশোনায় ঢুকবো এখন, যেটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে পার্থক্য তোমাকে পরীক্ষায় আসবেই, যে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের পার্থক্য, সিরিয়াল প্যারালালের পার্থক্য। সো এগুলো এমনভাবে আমরা পড়বো যে তোমাকে মুখস্থ করতে হবে না, জাস্ট ক্লাসের কথাগুলো শুনবা আর চোখটা অফ করে নিজেই বলতে পারবা। ঠিক আছে? মুখস্থ একদমই করতে হবে না। নর্মালি তুমি যদি বই পড়তে চাও তোমাকে মুখস্থ করে হয়তো লিখতে হবে, কিন্তু ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো মুখস্থ করতে হবে না। ঠিক আছে? সো খুবই মনোযোগ দিয়ে এখন থেকে ক্লাসটা করবা। বলো দিতে পারবা মনোযোগ? রেডি? আমরা একটা নতুন টপিক শুরু করতেছি, এটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি। এতক্ষণ আমরা কি মোড পড়ছি, অর্থাৎ কত ভাবে পাঠাইতে পারি। ঠিক আছে? মানে টাইপটা পড়ছি যে কত রকমের ট্রান্সমিশন হইতে পারে। এখন আমরা পড়বো হচ্ছে পদ্ধতি, মানে কিভাবে ট্রান্সমিশন হয়, কিভাবে একজন আরেকজন থেকে ডাটা যায়, আমার কাছ থেকে ডেটা তোমার কাছে কিভাবে যাইতে পারে, এগুলো এখন পড়বো। পদ্ধতি, মেথড। তার মানে মেথড এবং মুডের মধ্যে পার্থক্যটা বুঝছো? মুড হচ্ছে কি কাইন্ড অফ টাইপ, যে কত টাইপের ডেটা আদান প্রদান হচ্ছে। মনে করো যে আমার কাছ থেকে তোমার কাছে ডেটা যাচ্ছে, এটা কোন টাইপের মধ্যে পড়বে, ওইটা হচ্ছে মুড। আর মেথড হচ্ছে পদ্ধতি, যে আমার কাছ থেকে যে তোমার কাছে ডেটা যাচ্ছে কিভাবে যাচ্ছে, এটা হচ্ছে মেথড। ওকে? সো মোড আমরা দুই রকম, মানে 2টা ভাগে ক্লাসিফিকেশন করতে পারি, যে দিকমুখিতার উপর ভিত্তি করে 3টা ভাগে ভাগ করতে পারি: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আবার কার কাছে কয়জনের কাছে যাচ্ছে এটার উপর বেস করে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি: ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। ওকে? ঠিক আছে। সো সবাই রেডি ট্রান্সমিশন মেথড সম্পর্কে পড়তে?
সো ট্রান্সমিশন মেথডটা কি, যে আমার কাছ থেকে তোমার কাছে ডেটাটা যাবে, কমিউনিকেশনটা যে হচ্ছে, এই ডেটাটা যাওয়ার যে পদ্ধতি সেটাই হচ্ছে ট্রান্সমিশন মেথড। ওকে, সো ট্রান্সমিশন মেথড আছে দুই প্রকার, একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড, আর একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। খুবই মনোযোগ দিয়ে দেখবা, যে আমার কথার মধ্যেই দেখবা যে তোমার আনসার লুকায় আছে, সব পার্থক্য সবগুলা তুমি চোখ অফ করে লিখে ফেলতে পারবা। মনে করো আমার কাছে কিছু ডেটা আছে, কি আছে বলো তো, আমার কাছে কিছু ডেটা আছে, আমার কাছে কিছু ডেটা আছে। মনে করো তোমাদের মধ্যে কারো কাছে একটা ডেটা আছে, এটা মনে করো তাসনিয়ার কাছে কিছু ডেটা আছে, ঠিক আছে, তাসনিয়ার কাছে কিছু ডেটা আছে। সে হচ্ছে এই ডেটাটা আরেকজনের কাছে পাঠাইতে চায়, তৌফিকের কাছে পাঠাইতে চায়, ঠিক আছে। তৌফিকের মেমোরি এখন ফাঁকা, আনইউজড ব্রেইন, ঠিক আছে। সো তৌফিকের কাছে এই ডেটাটা পাঠাইতে চায়। এখন এটা কতভাবে পাঠানো যায়? দুইটা ভাবে পাঠানো যায়। একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, অর্থাৎ প্রত্যেকটা বিটের সাথে আমি লাইন দিয়ে একটা লাইন কানেক্ট করে দিব, যে এই বিটটা এই লাইন দিয়ে যাবে, এটা 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 এতগুলা বিট লিখছি, লাইন টানতে টানতে কষ্ট লাগতেছে, এটা এই দিক দিয়ে যাবে আর এটা এই দিক দিয়ে যাবে। তার মানে সবগুলার জন্য আমি যদি একটা একটা ইন্ডিভিজুয়াল ডেডিকেটেড লাইন কানেকশন করে দিতে পারি, তাইলে ডেটাটা কিন্তু তার কাছ থেকে তার কাছে যাবে। সো এই ট্রান্সমিশনের একটা নাম আমরা দিতে পারবো বলতো, এই ট্রান্সমিশনের নাম আমরা কি দিতে পারবো? মনে আছে ছোটবেলায় পড়ছো প্যারালাল জিনিস, প্যারালাল বা সমান্তরাল। সো এখানে কি সমান্তরাল ভাবে প্রত্যেকটা ডেটার খেয়াল করো, একটা একটার সাথে সমান্তরাল ভাবে পাস হচ্ছে না। সো এই ট্রান্সমিশনটাকে আমরা বলি, এই পদ্ধতিটাকে বলি হচ্ছে সমান্তরাল ডাটা ট্রান্সফার। সমান্তরাল, ঠিক আছে, সমান্তরাল। ওকে, কি বলি আমরা? সমান্তরাল ডেটা ট্রান্সফার। ওকে, সমান্তরাল ডেটা ট্রান্সফার। বলো বুঝছো? যখন আমরা আমাদের যতগুলা বিট আছে সবার জন্য ডেডিকেটেড ভাবে একটা করে লাইন দিয়ে, প্রত্যেকটাকে এই লাইন দিয়ে পাঠাই, এই বিটটাকে এই লাইন দিয়ে পাঠাই, এই বিটটাকে এই লাইন দিয়ে পাঠাই, কারণ আমাদের তো বিট সংখ্যা অনেক, আমাদের তো বিট সংখ্যা অনেক একটা ডেটার মধ্যে। সো প্রত্যেকটা বিটের জন্য যখন আমি আলাদা আলাদা ডেডিকেটেড লাইন রাখি, সমান্তরালে যখন পাস করি, এটাকে বলি আমরা সমান্তরাল ডেটা ট্রান্সফার। ওকে, আমরা কি পড়তেছি? ডেটা ট্রান্সফারের পদ্ধতি, মানে কত উপায়ে ডেটা ট্রান্সফার হইতে পারে। আরেকটা ডেটা ট্রান্সফার পদ্ধতি আছে বা মেথড আছে, যেটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সফার। তার মানে বুঝে গেছো কাহিনীটা। এখন তৌফিকের ব্রেইনেই ডেটা ট্রান্সফার হবে, কিন্তু এখন কিভাবে হবে না বলতো? এখন আর এইরকম প্যারালালি হবে না, এখন কিভাবে হবে বলতো? সিরিয়ালি, একটা সিঙ্গেল লাইন দিয়ে, একটা সিঙ্গেল লাইন দিয়ে, একটা সিঙ্গেল লাইন দিয়ে তোমার এখন ডেটাটা ট্রান্সফার হবে। এই একটা লাইন দিয়ে, লাইন ধরে ধরে ডেটাটা ট্রান্সফার হবে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সিরিয়াল সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, ঠিক আছে, বা সিরিয়াল ডেটা ট্রান্সফার পদ্ধতি। বুঝছো? বুঝতে পারছো কাহিনীটা? বুঝছো? এই জায়গাতে হচ্ছে অনেকগুলা প্যারালাল লাইন আছে, এটা দিয়ে প্যারালালি 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 মানে সমান্তরাল ভাবে সবগুলা বিট ট্রান্সফার হবে তাসনিয়া থেকে তৌফিকে, এখানে একটা একটা করে ট্রান্সফার হবে। ঠিক আছে, কাহিনীটা বুঝছো? ক্লিয়ার? এখন আমরা পার্থক্যগুলো শিখবো, যে শ্রেণী আর প্যারালাল এদের পার্থক্য কি। প্রথমত ডেফিনিশন এখন আমরা খুব সুন্দর করে লিখতে পারবো। ডেফিনেশন একদম আমরা চোখ অফ করে লিখতে পারবো, যে সমান্তরাল ডেটা ট্রান্সফার পদ্ধতি কাকে বলে। সমান্তরাল ডেটা ট্রান্সফার পদ্ধতি তাকেই বলে যখন আমাদের প্রত্যেকটা ডেটা সমান্তরাল পথে একজন থেকে আরেকজনে স্থানান্তরিত হয়। আর শ্রেণী বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি সম্পর্কে কি লিখবো, এটা ডেফিনিশন কি? সিরিয়াল ডেটা ট্রান্সমিশন হচ্ছে যখন আমার ডেটা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে সিরিয়ালি একজনের পর একজন স্থানান্তরিত হয়, তখন আমরা সেটাকে বলি সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। তার মানে এখানে ডেটাটা ট্রান্সফার হচ্ছে, প্রথমে 0 যাবে, তারপর তার পিছনে ধরে 1 যাবে, তারপরে 1 যাবে, তারপরে 0 যাবে, তারপর 1 যাবে, তারপর 1 যাবে, তারপর 1 যাবে। তার মানে এখানে লাইন বাই লাইন, লাইন ধরে ধরে একজনের পর একজন যাচ্ছে। তার মানে ডেফিনেশনটা একদম পারফেক্টলি 100% লিখতে পারবা কিনা বলো? ডেফিনেশন এখানে লেখা আছে, লেখা নাই সমস্যা নাই, সো বইয়েও তোমাদের লেখা আছে, আর আমরা তো বলেই দিলাম, মনে মনে ওই জিনিসটা লেখা যায়, বানায় লেখা যায়, ঠিক আছে। যে যেই ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটাগুলা সমান্তরাল পথ ধরে একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে যায়, তখন আমরা বলি কি? প্যারালাল ডাটা ট্রান্সমিশন বা সমান্তরাল ডাটা ট্রান্সমিশন। আর যখন সিরিয়ালি একজনের পর আরেকজন যায়, তখন আমরা এই জিনিসটাকে বলি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। বলো ক্লিয়ার? বলো বুঝতে পারছো? ক্লিয়ার কিনা?
ক্লিয়ার? তার মানে এখানে লাইন বাই লাইন ধরে একজনের পর একজন যায়। এখন আমরা পড়বো সুবিধা আর অসুবিধা। ওকে, সুবিধা অসুবিধা এই অধ্যায়ের মেইন পড়ার মধ্যে বেশিরভাগ আসে হচ্ছে এগুলা, যে সুবিধা অসুবিধা, সব জায়গাতে সুবিধা অসুবিধা তোমার কাছে চাইবে। ঘ নাম্বারে সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে বলবে, ঠিক আছে? সো সুবিধা অসুবিধা এই অধ্যায়ের খুবই মেইন পার্ট। আমি সবসময় তোমাদের বলি, আমার অধ্যায় 5-এর ওয়ান শটটা করছো কিনা জানি না ইউটিউবে, বা আর্কাইভে ক্লাস করছো কিনা জানি না। আমি সবসময় বলি যখন সুবিধা অসুবিধা তুমি বের করবা, এটা কম্পাইলার ইন্টারপ্রেটার হোক, যে কোনো কিছু সুবিধা অসুবিধা, কিছু পয়েন্ট নিয়ে তুমি আলোচনা করবা। প্রথমত হচ্ছে খরচ কার বেশি, স্পিড কার বেশি, এই পয়েন্টগুলোর প্রশ্ন তুমি ছুড়ে দিবা। যেই উত্তর আসবে এটা যদি তোমার জন্য ভালো হয় তাহলে সুবিধা, তোমার জন্য খারাপ হলে অসুবিধা। সো এইরকম ভাবে লিখলে তোমার এই জিনিসগুলো আর মুখস্থ করতে হয় না, কিছু প্রশ্ন ছুড়ে দিবা, ঠিক আছে? যে এটার খরচ বেশি নাকি খরচ কম, ওইটার খরচ বেশি নাকি খরচ কম, খরচ বেশি হলেও সুবিধা, খরচ কম হলে সুবিধা, এটার স্পিড বেশি নাকি স্পিড কম, স্পিড বেশি হলে সুবিধা, কম হলে অসুবিধা। তার মানে এরকম কিছু প্রশ্ন ছুড়ে বা কিছু প্রশ্ন যদি তুমি মনে রাখো, এই অধ্যায়ের বা পঞ্চম অধ্যায়ের যে কোনো পার্থক্য তুমি সবার আগে লিখতে পারবা, অ্যান্ড মুখস্থ করা ছাড়া। ওকে, এখন আমরা কিছু প্রশ্নই ছুড়বো। আমাকে বলো, যদি 10টা রাস্তা তোমাকে দিয়ে দিই, এন্ড বললাম যে তোমার কাছে 10টা গাড়ি আছে, এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাও, 10টা রাস্তা দিলাম, এই গাড়িগুলো এইখান থেকে ওইখানে যেতে যত সময় লাগবে, তোমাকে যদি একটা রাস্তা দিয়ে দিই যে লাইন বাই লাইন ধরে একজনের পর একজন যাবা, সময় কি বেশি লাগবে নাকি কম লাগবে? চিন্তা করো, এরকম মেট্রো রেলের কাউন্টার একটা, যেখান থেকে তুমি টিকিট কাটো, একটা কাউন্টারে যদি সবাই লাইন ধরে টিকিট কাটে, তাহলে সময়টা বেশি লাগবে নাকি কম লাগবে? তুলনামূলক যদি 10টা লাইন থাকতো বা 10টা বুথ থাকতো, 10টার মধ্যে তুমি টিকিট কাটতা, অবশ্যই সময়টা কম লাগতো সেখানে। তার মানে আমাকে বলো, সিরিয়ালে সময় বেশি লাগবে আর প্যারালালে সময়টা কম লাগবে কিনা, বা প্যারালালে সময়টা কি কম লাগবে কিনা? ইয়েস অর নো বলো, প্যারালালে সময়টা কি কম লাগবে কিনা? কারণ এখানে ডেডিকেটেড রাস্তা আছে ভাই। তুমি যখনই বলবা যে এটা যাও তাসনিয়া থেকে তৌফিকের দিকে যাও, তখন একসাথে সবাই দৌড় দিবে, সবাই দৌড় দিয়ে তোমার ডেটাটা চলে আসবে। তার মানে এটা অনেক বেশি ফাস্ট, এটার স্পিড অনেক বেশি। তাহলে বলো, স্পিড বেশি হওয়ার সুবিধা নাকি অসুবিধা? বলো বলো বলো, স্পিড বেশি হওয়ার সুবিধা নাকি অসুবিধা? বলো, না বলতে বলে পিটাবো। তার মানে স্পিড বেশি হওয়া একটা সুবিধা। তার মানে সুবিধার মধ্যে আমরা কি লিখবো? স্পিড বেশি। তাইলে বলো তো, যদি সিরিয়ালের ক্ষেত্রে একই প্রশ্ন করো, যে তুমি একটা বললা যে এটা তুমি আর এর কাছ থেকে ওর কাছে যাও, লাইন বাই লাইন ধরে যাইতে হবে, প্রথমে 0 যাবে, তারপর পরের বিট যাবে, তারপর পরের বিট যাবে, সো এখানে সময় বেশি লাগবে। তার মানে স্পিড কম। এটা কি সুবিধা নাকি অসুবিধা? কই লিখবা বলো? এটা লিখবা অসুবিধা। তার মানে তার স্পিড কম, স্পিড কম। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? এখন আরেকটা প্রশ্ন ছুড়ো, যে কোনটা বানাইতে কম খরচ, কোনটা বানাইতে বেশি খরচ, কোনটা বানাইতে কম খরচ, কোনটা বানাইতে বেশি খরচ? 10টা বুথ দিতে, মানে 10টা টিকিট কাউন্টার দিতে যে খরচটা লাগবে, একটা টিকিট কাউন্টার দিতে কি একই খরচ লাগবে? না, তার 13 কম লাগবে। তার মানে প্যারালালের খরচটা বেশি, কারণ এখানে লাইন সংখ্যা বেশি, অনেকগুলা লাইন, তাই না? এই লাইনগুলা কিনতে তোমার কি খরচ হবে না? খরচ হবে। তার মানে এই প্যারালালের সুবিধা যেরকম আছে, স্পিড বেশি, কিন্তু খরচ বেশি। তার মানে এইটার অসুবিধার মধ্যে তুমি কি লিখবা বলো তো? খরচ তুলনামূলক বেশি। তাইলে সিরিয়ালের সুবিধার মধ্যে কি লাগবে? এখানে তো লাইন মাত্র একটা, তার মানে এটার খরচ তুলনামূলক তুলনামূলক কম। বুঝছো? বুঝতে পারলা? জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি। আসলে সবসময় মনে রাখবা এটা, এই অধ্যায়ের জন্য এই উক্তিটাই যে বলছো না, জিনিয়া জিনিয়া বলছো যে বলার একদম মনের মধ্যে গাইথা নিবা এটা, যে জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি। এই অধ্যায়ের জন্য সবসময় ট্রু, মানে আইসিটির জন্য যত পার্থক্য লিখবা সবসময় ট্রু। জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি। তার মানে একটা জানলে তুমি আরেকটা পার্থক্য লিখতে পারবা, ঠিক আছে? জিনিস যেটা ভালো হবে, দাম তার একটু বেশি হবে। বুঝছো? ওকে, এখন ইউজেসের কেসে আসো, যে কোনটা কোথায় ইউজ হয়, কোনটা কোথায় ইউজ হয়, ইউজ বা ব্যবহার। এখন আমাকে বলো যে তুমি জানো এই রকম কানেকশন দিতে খরচ কম লাগে, তাইলে বলো, তুমি ঢাকা থেকে চিটাগাং অনেক দূরবর্তী একটা জায়গাতে ডেটা আদান প্রদান করতে চাচ্ছ, তুমি কি দামিটা ইউজ করো নাকি কম দামি? বলো, দামিটা ইউজ করবা নাকি কম দামি ইউজ করবা? বলো, কি কোন জিনিসটাকে প্রাধান্য দিবা? কোন জিনিসটাকে প্রাধান্য দিবা? একজন বলছে দামি। দেখো, আমরা সবসময় এফিসিয়েন্সিটাকে প্রাধান্য দিই, মানে দুইটার ব্যালেন্স জিনিসটাকে প্রাধান্য দিই সবসময়। তুমি যদি দামি ইউজ করো, হ্যাঁ স্পিড বেশি পাচ্ছ, সুবিধা আছে, কিন্তু
তোমার দাম দেখা যাচ্ছে অনেক বাইরে যাচ্ছে, ওই যতটুকু স্পিড তুমি পাচ্ছ এর থেকে বেশি আসলে তোমার লস হয়ে যাচ্ছে, মানে তোমার টাকা অনুযায়ী ভ্যালু তুমি পাচ্ছ না। সো যখন বড় দূরবর্তী জায়গাতে আমরা একটা থেকে আরেকটা ডেটা ট্রান্সফার করব বা আদান প্রদান করতে চাই, এখানে ইন জেনারেল সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটা ইউজ হয়। তার মানে যখন দূরত্বটা বাড়ে বা বেশি দূরত্ব হয় তখন আমাদের এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশনটা আমরা ইউজ করি বেশি, কারণ খরচটাকে মিনিমাইজ করতে হবে। কিন্তু যখন তোমার এই বাসার, মনে করো যে এখান থেকে প্রিন্টারে তুমি হচ্ছে ডেটা আদান প্রদান করবা, কম্পিউটার থেকে প্রিন্টারে, তখন তুমি কি চাইবা যে যত তাড়াতাড়ি আমার প্রিন্টারে ডেটা যাইতে পারে, দূরত্বটাও খুব ছোট, তার মানে তোমার খরচটা এত বেশি আসবে না, দূরত্বটাও যেহেতু খুব ছোট, যে কারণে তুমি কোনটা বেশি প্রিফার করবা বলো তো? ছোট দূরত্বকে তুমি বেশি প্রিফার করবা, তাই না? ছোট দূরত্বকে তুমি বেশি প্রিফার করবা, রাইট? ছোট দূরত্বকে তুমি বেশি প্রিফার করবা, রাইট? ছোট দূরত্ব কোনটা? যেটা হচ্ছে তোমার ছোট দূরত্বে বেশি স্পিডের জন্য কোনটা প্রিফার করবো? সমান্তরালটা, কারণ এটা ছোট দূরত্বে তোমার দামিটা ইউজ করলে বেশি স্পিডটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে পার্থক্যগুলো বুঝছো যে এইটার সমান্তরাল যেহেতু দাম বেশি বাট স্পিডও বেশি। এইটার একটা লাইন যেহেতু দাম কম, স্পিডও কম। ওকে, এখন আসা হচ্ছে প্রতিবার কতগুলা করে ডেটা যায়। মনে করো আমি একটা বাঁশি ফু দিলাম, ওই কোন অধ্যায় জানি পড়াইছি তোমাদের, অধ্যায় 3-এর সবার শেষ ক্লাসে ক্লক পালস বলে একটা জিনিস পড়াইছিলাম, ট্রাফিক পুলিশ নামে একটা জিনিস পড়াইছিলাম, যে ট্রাফিক পুলিশের কাজ কি, যখন সে বাঁশি ফু দেয় তখন ডেটা আদান প্রদান হয়, এটাকে বলতেছিলাম আমরা ক্লক পালস। সো এই জায়গাতে যখন ট্রাফিক পুলিশ বাঁশি ফু দিবে যে গাড়িগুলো যাওয়ার জন্য, বলো তো কয়টা গাড়ি যাবে এই জায়গাতে? এই জায়গাতে তো একটা গাড়ি যাবে। যখন ট্রাফিক পুলিশ একবার ফু দিবে, গাড়ি তো যাবে একটা, তারপর আরেকবার ফু দিবে, তখন গাড়ি যাবে আরেকটা, তাই না? কারণ এখানে তো লাইনের মাঝে একদম দারোয়ান দাঁড়ায় আছে। কিন্তু এই জায়গাতে একবার ট্রাফিক পুলিশ বাঁশি ফু দিলেই একসাথে পুরো রেজিস্টারে, মানে 8 বিটের যে রেজিস্টারটা তোমার আছে, পুরো রেজিস্টারের সবগুলা বিট ডিরেক্ট দৌড় মারে। তাহলে একটা বাঁশি ফুতে এখানে পুরো রেজিস্টারের মধ্যে যা যা ছিল স্টোর সবটা দৌড় মারে, আর এখানে একটা করে দৌড় মারে। এখন বলো, এই যে এই ভুজুং বাজুং সুবিধা অসুবিধাগুলো এখানে লিখছি, ওকে? পার্থক্যটা যেটা আছে লিখতে পারবা কিনা? খুবই সহজ। একসাথে একটা বিটের পরে অপর বিট, একসাথে 8টা বিট। রাস্তা বেশি, খরচ বেশি, লাইন বেশি, তার মানে খরচ বেশি, খরচ কম যেহেতু লাইন কম, লাইন বেশি মানে স্পিড বেশি, লাইন কম মানে স্পিড কম। কম দূরত্বের ক্ষেত্রে আমরা এটা প্রিফার করি বেশি, কারণ কম দূরত্বে আমি চাই বেশি স্পিডটা যেন পাই, খরচটা আমার বেশি লাগতেছে না, সো আমরা কম দূরত্বে প্রিফার করি, বেশি দূরত্বে এটা প্রিফার করি। একটা ক্লক পালসে 8টা বিটস ট্রান্সফার হয়, ডিরেক্ট দৌড় মারে 8টা, একটা ট্রান্সফার হয়। এটা কম্পিউটার থেকে প্রিন্টারে বা ছোটখাটো দূরত্বে যেগুলো ইউজ হয় সেখানে এগুলো ইউজ হয়। কম্পিউটার থেকে কম্পিউটারে বা দূরবর্তী স্থানের কম্পিউটার থেকে কম্পিউটারে আমরা হচ্ছে সিরিয়ালটা ইউজ করি। তাইলে বলো, এই যে পার্থক্যগুলো পড়ছো, ছকটা যে তুমি লিখছো, মুখস্থ না কইরা চোখটা অফ কইরা লিখতে পারবা না? বলো, মুখস্থ না কইরা চোখটা অফ কইরা লিখতে পারবা না? চোখটা অফ করো আমার সাথে, আবার বলো সিরিয়াল প্যারালাল। তোমার কাছে দুইটা আছে, সিরিয়াল প্যারালাল। একটা লাইন, অনেকগুলা লাইন। একটা লাইন যেহেতু খরচ কম, অনেক খরচ বেশি। খরচ যেহেতু এটার কম, তার মানে দূরবর্তী স্থানে নিতে আমরা এটা ইউজ করি, ছোট্ট দূরত্বে আমরা এটা ইউজ করি, তাই না? প্রতি ক্লক পালসে একটা বিট যায়, প্রতি ক্লক পালসে 8টা একবারে দৌড় দেয়, তাই না? মানে বড় দূরত্বের কম্পিউটার থেকে কম্পিউটারে আমরা সিরিয়ালটা ইউজ করি, ছোট দূরত্বের কম্পিউটার থেকে প্রিন্টারে আমরা হচ্ছে এই প্যারালালটা ইউজ করি, রাইট? এটার স্পিড কম, এটার স্পিড বেশি। চোখ অফ করে লেখা যাচ্ছে না? তাহলে বলো মনের মধ্যে গেঁথে গেছে কিনা পার্থক্যটা? আর এগুলা মুখস্থ করতে হবে কিনা? পার্থক্যটা একদম মনের মধ্যে গেঁথে গেছে কিনা বলো? পার্থক্যটা একদম মনের মধ্যে গেঁথে গেছে কিনা বলো? ঠিক আছে, এই অধ্যায়ে কিন্তু পার্থক্যগুলাই বেশি। যেমন এখানে আবার পার্থক্য আমরা শিখবো, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের পার্থক্য। সো পার্থক্যগুলাই খুবই বেশি। যখন তুমি এরকম বুঝে চোখটা অফ করে দেখতে পারবা, মানে আমার কথাগুলো তোমার কানে বাজবে, পরীক্ষা হলে এমনি তুমি লিখতে পারবা, ঠিক আছে? তোমার আর বই পড়েও মুখস্থ করতে হবে না, জাস্ট ক্লাসটা যখন করবা ওইরকম ভাবে চোখ অফ করে একবার নিজের কানে জাস্ট শুনবা, তাহলে তুমি লিখতে পারবা, ঠিক আছে? ওকে, না মুখস্থ করেই মুখস্থ হয়ে গেল। মুখস্থ করো নাই, ওই কানের মধ্যে বাজতেছে, এটা কানের মধ্যে বাজলেই হবে। এখন সিরিয়াল ডেটা ট্রান্সমিশন যেটা হচ্ছিল, মানে যেখানে লাইন বাই লাইন মানে একটার পরে আরেকটা সিরিয়ালি যে ডেটা ট্রান্সমিশন হচ্ছিল, এটাকে আমরা আরো 3টা ভাগে ভাগ করতে পারি, তাই না?
তার মানে আমাদের যে ডেটা ট্রান্সমিশন মেথডটা ছিল বা পদ্ধতি ছিল, পদ্ধতি কত প্রকার? পদ্ধতি ছিল দুই প্রকার, একটা ছিল সিরিয়াল আর একটা প্যারালাল। প্যারালাল একটা সিরিয়াল। এই সিরিয়ালটাকে আরো তিনটা ভাগে ভাগ করা যায়। ওই তিনটা ভাগ এখন পড়বো, তাইলে আমাদের আজকের ক্লাস শেষ। ঠিক আছে? তিনটা ভাগ খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা হলে তোমাদের পার্থক্য আসবে, ইফিসিয়েন্সির ম্যাথ করতে দিবে, সো খুবই ইম্পর্টেন্ট। তার মানে এই সিরিয়ালকে আমরা আরো তিনটা ভাগে ভাগ করতে পারি। সিরিয়াল সবগুলাই সিরিয়াল, যেই তিনটা ভাগে ভাগ করব সবগুলাই সিরিয়াল, সবগুলাতে সিরিয়াল নিয়ে যাবে, সবগুলাতে সিরিয়াল নিয়ে যাবে, সবগুলাতে সিরিয়াল নিয়ে যাবে। ঠিক আছে? কোনো কনফিউশন নাই, কারণ সিরিয়ালকে আমরা আরো তিনটা ভাগে ভাগ করতেছি, সাব টাইপ বলতে পারো। সো এখন যে টাইপগুলো পড়তেছে, এটা সিরিয়ালকে আরো তিনটা ভাগে ভাগ করতে পারি, যেগুলো হচ্ছে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস। সো তোমার পরীক্ষা হলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য। যারা যারা পরীক্ষা দিছো তারা হয়তো অলরেডি দেখছো যে পরীক্ষা হলে চলে আসছে, সো যাবা বোর্ড পরীক্ষা দিতে যায় দেখবে এটা চলে আসছে। ঠিক আছে? সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের পার্থক্য, সিরিয়াল প্যারালালের পার্থক্য, খুবই খুবই ইম্পর্টেন্ট পার্থক্য এগুলা। ঠিক আছে? সো এগুলো আমরা ডিটেলসে পড়বো। আমাকে বলো, অ্যাসিনক্রোনাস কোন ধরনের ডেটা ট্রান্সমিশন, সিরিয়াল নাকি প্যারালাল? অ্যাসিনক্রোনাস সিরিয়াল নাকি প্যারালাল বলো? অ্যাসিনক্রোনাস সিরিয়াল নাকি প্যারালাল বলো? অ্যাসিনক্রোনাস সিরিয়াল নাকি প্যারালাল? পড়াই নাই? এই প্যারালাল যারা বলতো বাসে যাই পিটাবো কাঁচা জিংলা দিয়া। সিরিয়ালকে তিনটা ভাগে ভাগ করছি, তার মানে সবগুলা সিরিয়াল, সবগুলার বাবা সিরিয়াল। ঠিক আছে? সিরিয়ালের সাব টাইপ এগুলা, সিরিয়ালকে আরো ভাগ করতেছি, সিরিয়ালটাকে আরো ভাগ করতেছি। ঠিক আছে? কাইন্ড অফ মনে করতে পারো সবগুলাই আইফোন, আইফোনের মধ্যে আবার ভাগ করতেছি, আইফোন 12, 13, 14 এরকম। বুঝছো? সো আমরা ফোনকে দুই ভাগে ভাগ করছিলাম, একটা ছিল হচ্ছে স্যামসাং আর একটা হচ্ছে আইফোন। এই যে একটা ছিল স্যামসাং আর একটা আইফোন, এখন ভালো করে বুঝো, এটা ছিল আইফোন, এটা ছিল স্যামসাং। এখন আইফোনকে বাকি সাব টাইপে ভাগ করতেছি, যে একটা হচ্ছে 14, 15, 13। ঠিক আছে? এখন বুঝছো? তার মানে এই সবগুলাই কি বলতো, সবগুলাই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, সবগুলাই সিরিয়াল। তার মানে সবগুলার একটা কমন বৈশিষ্ট্য কি? লাইন ধরে ধরে একজনের পিছনে আরেকজন এরকম কাঁধে হাত দিয়ে যাবে। বুঝছো? মানে একটা বুদ্ধেই তুমি হচ্ছে টিকিট কাটতে হবে, বা একটা সিরিয়ালি যাবে তোমার ডেটাটা। তিনটার কমন বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে সিরিয়ালি ডেটাটা যাবে, এই কারণেই তো তারা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, তো সিরিয়ালি ডেটাটা যাবে। বুঝছো? ধরতে পারছো? ওকে। এখন এদের নামগুলা যদি ভালো করে বুঝো, তাহলে এদের কাজগুলা ভালো করে বোঝা যায়। তো আমরা প্রথমে ফোকাস করবো এই প্রথম দুইটায়, অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস। আইসোক্রোনাসটা সবার শেষে পড়বো। সিঙ্ক কথাটার মানে তোমরা পরিচিত? এই সিঙ্ক কথাটার সাথে তোমরা পরিচিত? সিঙ্ক মাঝে মধ্যে দেখবা ফোনে একটা জিনিস আছে যে জিমেল সিঙ্ক করা, বা গুগল ড্রাইভের সাথে বা গুগল ফটোজের সাথে তোমার গ্যালারি সিঙ্ক করা। করছো কেউ? যে তোমার ফোনে যেই ছবিগুলো সবগুলো ড্রাইভে আপলোড হয়ে যায়, মানে সেফ থাকে সবসময়, বা যারা আইফোন ইউজ করে আইক্লাউডে আপলোড হয়ে যায়, বা ওয়ান ড্রাইভে আপলোড হয়ে যায়, তাই না? তার মানে সিঙ্ক করা বলতে কি বোঝাচ্ছি? দুটা একসাথে অ্যাটাচ করে দেওয়া, তাই না? এরকম না যে আমার এখানে যা যা হচ্ছে তোমার এখানে এইগুলোর ডেটা স্টোর রাখো, আমি এখানে ডিলিট করলে তুমিও করে দাও, আমি সেভ করলে তুমিও করো, ব্যাপারটা সেম না? এই সিঙ্ক কথার মানে হচ্ছে সময়ের সাথে, অর্থাৎ এটার বাংলা সাহিত্যিক নাম হচ্ছে সময়ের সাথে। ঠিক আছে? সময়ের সাথে। এটার মানে কি? যে আমার কাছে এক্স্যাক্টলি যেই টাইমে যেটা হচ্ছে তোমার কাছেও এক্স্যাক্টলি ওই টাইমে ওইটাই হবে, এটাকে বলা হয় সময়ের সাথে। মানে টাইমটা দুজনের মধ্যে সেম, আমার কাছে আমার জীবনে যেই সময় যেটা হচ্ছে তোমার কাছে ওই সময় ওইটা হলেই আমরা দুজন একসাথে সিঙ্ক হয়ে গেছি। বুঝছো? একসাথে সিঙ্ক হওয়া মানেই হচ্ছে যে আমার এখানে যেটা হচ্ছে তোমার এখানেও একই সময় একই জিনিস হওয়া লাগবে, তখনই বলতে পারবো যে আমরা সিঙ্ক হয়ে গেছি। সো তোমার এখানে তোমার গ্যালারিতে একটা ছবি ডিলিট করতেছো, ওই ক্লাউড থেকেও ডিলিট হয়ে যাচ্ছে, তার মানে এটা তোমার কাছে সময়ের সাথে সিঙ্ক করা। তোমার যখন ডিলিট করতেছো ওর সাথে সাথে ডিলিট করে ফেলতেছে। ঠিক আছে? তার মানে সিঙ্ক করা মানে হচ্ছে একই সময়ে দুইজনের মধ্যে একই কাজ হচ্ছে, এটাকেই বলা হয় সিঙ্ক করা। সিঙ্ক মানে কানেক্টেড হওয়া বলতে পারো, একই জিনিস। মানে দুইটা জিনিস যদি একসাথে কানেক্টেড হয়ে যায়, একই জিনিসের সাথে কানেক্টেড হয়ে যায়, তাইলে তারা সিঙ্ক হয়ে যায়। বুঝছো? বুঝতে পারছো? বুঝছো? দুই প্রাণ এক জীবন, এভাবে চিন্তা করতে পারো। তার মানে যখন একসাথে কানেক্ট হয়ে যাবে, আমার জীবনে যা হবে তোমার জীবনেও তাই হবে, তখন আমরা সিঙ্ক হয়ে গেছি। কাইন্ড অফ যমজের মতো। যমজ এক্স্যাক্টলি হয় না, ওই আইক্লাউডের চিন্তাটা করতে পারো, যে তোমার ফোনে ডিলিট করলে ক্লাউডেও ডিলিট হয়ে যায়, ক্লাউডে সেভ করলে তোমার ফোনেও চলে আসে। তার মানে তোমরা একজন একজনের সাথে সিঙ্ক হয়ে গেছো, তুমি যেটা করবা ও তা করবে, ও যা করবে তুমিও তা করবা। তার মানে সিঙ্ক কথার মানে হচ্ছে একই সময়ে আমি যা করব সেও তা করবে। এতটুকু বুঝছো কিনা বলো?
সিঙ্ক করা মানে হচ্ছে একই সময়ে, মনে করো যে আমি একটা নির্দিষ্ট সময়ে যা করব এটাও নির্দিষ্ট সময়ে তাই করবে, বা সাথে সাথেই পেয়ে যাবে, বা আমি যা দিচ্ছি, আমি যা বলতেছি সাথে সাথেই তার সাথে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে, বা সে সেটা পেয়ে যাবে। ওকে, সো সিঙ্ক করা মানে কি, আমি টাইমের সাথে সিঙ্ক করা মানে কি, যে সময়ের সাথে জিনিসটা হচ্ছে তোমার সিঙ্ক হয়ে যাচ্ছে, বা টাইমের সাথে আমি যেটা করতেছি ওইখানেও সেটা হচ্ছে। ওকে, তাইলে অ্যাসিনক্রোনাস এটার মানে কি? অ্যাসিনক্রোনাস সবসময় মনে রাখবা, ইংলিশে এ মানে হচ্ছে এটা নেগেটিভ বোঝায় বা বিপরীত শব্দার্থ বোঝায়। তার মানে অ্যাসিনক্রোনাস মানে কি বলতো? এটা সিঙ্ক করা নাই, তাই না? এটা সিঙ্ক করা নাই। সিনক্রোনাস মানে কি? এটা সিঙ্ক করা আছে। বুঝছো মেইন পার্থক্যটা, নামের পার্থক্যটা বুঝছো? অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে সিঙ্ক করা নাই, এ মানে নো, ইংলিশে এ থাকা মানেই হচ্ছে এটা ঋণাত্মক কথাকে বোঝায়, ঋণাত্মক ওয়ার্ডকে বোঝায়। তার মানে এটাকে বোঝায় যে সময়ের সাথে তোমার কোনো কানেকশন নাই, এখানে সিঙ্ক করা নাই, আর এখানে সিঙ্ক করা আছে। সিঙ্ক করা আছে মানে কি? আমি যখনই পাঠাচ্ছি তখনই, মানে এটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে যাক, আমরা আরো ডিটেলসে পড়তেছি, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, ঠিক আছে। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে যে জিনিসটা হয়, আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আরো অনেক ভালো করে বুঝবা। মনে করো তুমি কিবোর্ডে একটা কি প্রেস করতেছো, ওটা এখন তোমার কম্পিউটারে যাচ্ছে, পরবর্তীবার কিবোর্ডে কখন আবার কি প্রেস করবে এটার কি কোনো সিউরিটি আছে? তুমি একদিন পরেও দিতে পারো, 10 দিন পরেও কি প্রেস করতে পারো। তাইলে তুমি একটা কি প্রেস করার পরে পরবর্তীবার আবার কখন কি প্রেস করবা, এটা কি তুমি জানো? জানো? জানো না। তার মানে দুইটা পরপর দুইটা কি প্রেস করার মধ্যবর্তী সময় কি সেম? পরপর দুইটা কি প্রেস করার মধ্যবর্তী সময় কি সেম? সেম না। এই জিনিসটাকে আমরা বলবো অ্যাসিনক্রোনাস। মানে যখন আমি একটা ডেটা পাঠাচ্ছি, আরেকটা ডেটা আবার পাঠাবো, এদের মধ্যবর্তী সময়টা যখন সেম থাকবে না, তখন এটাকে বলি অ্যাসিনক্রোনাস। আমরা অন্যভাবে বলি যে সময়ের সাথে এটা সিঙ্ক করা নাই, টাইমের সাথে এই জিনিসটা সিঙ্ক করা নাই। অর্থাৎ আমি যখন পাঠাচ্ছি, মানে দুইটা পরপর ডেটা পাঠানোর মাঝে গ্যাপটা সেম না। তাইলে সিনক্রোনাসটা কি হবে বলতো? কমন সেন্স দিয়ে। সিনক্রোনাসটা কি হবে তাইলে কমন সেন্স দিয়ে বলতো? সিনক্রোনাসটা তাহলে কি হবে? গ্যাপটা সেম হবে। মানে আমি এখন একটা ডেটা পাঠাচ্ছি, একটু পর আরেকটা ডেটা পাঠাবো, তাদের মধ্যবর্তী গ্যাপটা সেম। মেজর ডিফারেন্সটা ধরতে পারছো? তাইলে আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সংজ্ঞা লেখো, আর কিছু বোঝা লাগবে না, সংজ্ঞা লেখো, তুমি বলবা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে ওই রকমের সিরিয়াল ডেটা ট্রান্সমিশন যেখানে পরপর দুইটা ডেটা ট্রান্সফারের মধ্যবর্তী সময়টা সেম না। আবার সিনক্রোনাসের ডেফিনেশন তুমি কি দিবা? সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে এক ধরনের সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, দেখো সিরিয়াল কথাটা উল্লেখ করবা, যেখানে পরপর দুইটা ডেটা স্থানান্তরের মধ্যবর্তী সময়টা ফিক্স সেম থাকে। বলো ডেফিনেশনটা মনের মধ্যে গাচ্ছে কিনা? ডেফিনেশনটা মনের মধ্যে গাচ্ছে কিনা? অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে এটা টাইমের সাথে সিঙ্ক করা নাই, অর্থাৎ এখানে টাইমের কোনো লেনা দেনা নাই, কিন্তু সিঙ্ক করা মানেই হচ্ছে এখানে টাইমের সাথে লেনা দেনা আছে। বুঝছো? তার মানে অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে পরপর দুইটা ডেটা তুমি পাঠাচ্ছ, এর মধ্যবর্তী গ্যাপটা যদি সেম না হয়, র্যান্ডমলি যে কোনো কিছু হইতে পারে, তাহলে এটা অ্যাসিনক্রোনাস। আর যদি মধ্যবর্তী গ্যাপটা সেম হয়, তাহলে সেটা সিনক্রোনাস। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে। একজন বলছে ঘুম এসে পড়েছে, ঠিক আছে, ঘুম এসে পড়লে ঘুমিয়ে যাও। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সো এতটুকু আমরা বুঝলাম যে অ্যাসিনক্রোনাসে যেই জিনিসটা হয়, অ্যাসিনক্রোনাসে আমাদের টাইম গ্যাপটা সেম না, মানে সময়ের গ্যাপটা সেম না, একই সময়ে হয় না। তার মানে প্রাপক হতে প্রেরকে, মানে প্রেরক থেকে প্রাপকে অসম সময়ের ব্যবধানে ডেটা ট্রান্সফার হয়। কিসের ব্যবধানে? অসম সময়ের ব্যবধানে। তার মানে সময় গ্যাপটা সেম না। আমি এখন একটা ডেটা পাঠাইলাম, আরেকটা ডেটা যে পাঠাবো, এদের মধ্যবর্তী সময়টা সেম না, টাইমটা সেম না হইলেই এটা কি বলতো? এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। মানে এখানে যে সময়টা আর এখানে সময়টা সেম না, তাহলে এটা অ্যাসিনক্রোনাস। আর যদি টাইম বা এনি চান্স সেম হয়ে যায়, এখানে যে ডেটা পাঠাচ্ছি, এখানে যে ডেটা পাঠাচ্ছি, এখানে যে ডেটা পাঠাচ্ছি, এদের মধ্যবর্তী সময়টা সেম, মনে করে 1 সেকেন্ড পরে এটা পাঠাইছি, আরো 1 সেকেন্ড পরে এটা পাঠাইছি, তার মানে তখন আমরা এটাকে বলবো সিনক্রোনাস। ওকে, তাহলে বলো ডেফিনিশনটা কি চোখ অফ করে বলতে পারতেছো কিনা আমার সাথে? ডেফিনিশনটা কি চোখ অফ করে আমার সাথে বলতে পারতেছো কিনা? বলতে পারতেছো? ঠিক আছে, ঠিক আছে।
খেয়াল রাখবা সবগুলাই কিন্তু সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, সবগুলাতেই সিরিয়ালি যাচ্ছে, একটার পর আরেকটা যাচ্ছে। এখন অ্যাসিনক্রোনাসে হচ্ছে আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা পাঠাই। এখন ক্যারেক্টার মানে কি? ক্যারেক্টার বলতে বোঝায় হচ্ছে 8 বিট, মানে 8 বিট করে একসাথে ডেটা পাঠাই। আইসিটি চ্যাপ্টার 5-এ পড়ছো না একটা ক্যারেক্টার সমান কত বিট আস্কি কোডে, বা চ্যাপ্টার 3-তেও পড়ার কথা। সো 8 বিট করে তোমার হচ্ছে ডেটা পাঠাই। দ্যাট মিনস আমার ডেটাটা সিরিয়ালেই যাচ্ছে। আমার ডেটা খেয়াল করবে, আমার ডেটাটা সিরিয়ালেই যাচ্ছে। এইটা যাচ্ছে, তারপর এটা যাচ্ছে, তারপর এটা যাচ্ছে। এখন আমি একটা বিট করে পাঠাচ্ছি না। দেখো আমরা এক্সাম্পল দিয়েছিলাম এইরকম যে এখান থেকে একটা বিট যায়, তারপর আরেকটা বিট যায়, তারপর আরেকটা বিট যায়, তাই না? বাট অ্যাকচুয়ালি সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে একটা বিট না পাঠায় তুমি আরো বড় একটা প্যাকেজ পাঠাইতে পারো, একটা ব্লক পাঠাইতে পারো, ঠিক আছে? বা একটা একটা 8 বিটের রেজিস্টারের যত সম পরিমাণ তুমি একসাথে পাঠাইতে পারো, সমস্যা নেই। সো এই জায়গাতে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সফার হয়, অর্থাৎ এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, এরকম ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা আদান প্রদান হয়। তখন এটাকে বলি আমরা অ্যাসিনক্রোনাস। এবং শুধু ক্যারেক্টার বাই ক্যারেক্টার হইলেই হবে না, মধ্যবর্তী টাইম গ্যাপটাও কি না বলতো, সেম না। তার মানে এদের মধ্যবর্তী যে টাইম গ্যাপ আর এদের মধ্যবর্তী যে টাইম গ্যাপ তারা সেম না। তার মানে এটা যদি T2 হয়, এটা যদি T1 হয়, এই T2 নট ইকুয়ালস টু T1। এই কারণেই তো তারা অ্যাসিনক্রোনাস, যেখানে টাইম গ্যাপ সেম না তখনই সেটা অ্যাসিনক্রোনাস। আর এই জায়গাতে আমরা বিট বিট বাই বিট পাঠাই না, আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাই, মানে 8টা করে বিট পাঠাই, একই সাথে 8টা করে বিট পাঠাই, বাইট আকারে পাঠাই, ঠিক আছে? বাইট আকারে পাঠাই, 1 বাইট করে একসাথে পাঠাই, ঠিক আছে? 1 বাইট করে একসাথে পাঠাই। আর আমাদের সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন আমরা যে জিনিসটা করি, আমরা প্যাকেট বাই প্যাকেট পাঠাই। মনে রাখবা প্যাকেট কথাটা মনে রাখবা। আমরা আসলে এই জায়গাতে মনে করো 80 বাইট, অনেক বেশি ডাটা একসাথে প্যাকেট করে তারপরে পাঠাই। 80 বাইট প্যাকেট করে করে একসাথে পাঠাই, 80 বাইট। সাধারণত 80 বাইটই বলবা তোমরা, 80 বাইটই মনে রাখবা যে 80 বাইট, এটা কিন্তু বিট না, বাইট। 80 বাইট করে প্যাকেট প্যাকেট করে হচ্ছে আমরা পাঠাই, প্যাকেট প্যাকেট করে হচ্ছে আমরা পাঠাই। কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। সো আমি যতটুকু বলছি ততটুকু আগে বুঝো, তারপর একটা এক্সাম্পল দিব, দেখবো যে একদম সব পানির মতো ক্লিয়ার। এক এক্সাম্পলই পানির মতো ক্লিয়ার। তার মানে তোমাকে আমি বললাম যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। আমরা প্রথম দুইটা পড়তেছি। অ্যাসিনক্রোনাস মানে কি, যখন পরপর দুইটা ডেটা ট্রান্সফারের মাঝে সময়টা যখন সেম না, তখন এটাকে বলি অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসে আমরা 8টা করে বিট পাঠাই, মানে এটা কম্পিউটার থেকে, কিবোর্ড থেকে কম্পিউটারে যেরকম একটা কি প্রেস করলাম 8টা বিট গেল, মানে একটা বাইট গেল, মানে একটা ক্যারেক্টার তো আসলে 1 বাইটের, সো একটা বাইট গেল, একটু পরে আরেকটা কি প্রেস করলাম আরেকটা বাইট গেল, এরকম। এদের মধ্যে সময়টা সেম না, এবং 8 বাইট করে মানে 8 বিট করে বা 1 বাইট করে ডেটা স্থানান্তর হয়। আর যখন আমরা প্যাকেট বাই প্যাকেট করে পাঠাই, একসাথে অনেকটা প্যাকেট, মানে একসাথে অনেকটা বস্তা আকারে তোমার ডেটাটা পাঠাই, যে অনেকটা বস্তা বানাই, বস্তাটা একসাথে পাঠাই, আরেকটা বস্তা বানাই, বস্তাটা একসাথে পাঠাই। সো এখানে ব্লক বাই ব্লক বা ফ্রেম বাই ফ্রেম আমরা হচ্ছে ডেটা আদান প্রদান করি। সো এই নামটাও মনে রাখবা যে ব্লক বাই ব্লক বা ফ্রেম আকারে ডেটা আদান প্রদান করি, ঠিক আছে? তার মানে ফর্মাল ডেফিনেশনটা কি, মুড়ির টাঙ্ক, হ্যাঁ এরকম। সো ফর্মাল ডেফিনেশনটা কি অ্যাসিনক্রোনাসের, যেখানে ডেটা আদান প্রদানের মধ্যবর্তী সময় গ্যাপটা সেম না এবং আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে পাঠাই বা 1 বাইট করে ডেটা পাঠাই, ওটা ছিল অ্যাসিনক্রোনাস। আর যেখানে একটা ব্লক ডেটা মানে পরপর দুইটা ব্লকের মধ্যবর্তী সময়টা সেম, পরপর দুইটা ব্লক যে পাঠাচ্ছি এদের সময়টা সেম, এবং ব্লক বাই ব্লক আকারে 80 বাইট করে করে আমরা ডেটা পাঠাই, এটাকে বলা হয় সিনক্রোনাস। মেনলি সময়টা সেম হইলে সিনক্রোনাস বলে, আর সিনক্রোনাসে আমরা হচ্ছে 80 বাইট পাঠাই, এটা জাস্ট মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে? এখন একটা এক্সাম্পল দিব, তাহলে আর জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস এদের মধ্যে আসলে তোমার জিনিসটা কেমন, অ্যাকচুয়ালি কেমনে কাজ করে। দেখো তুমি মনে করো যে তুমি হচ্ছে একটা ব্যাংকের ম্যানেজার। কি করো বলো তো, তুমি একটা ব্যাংকের ম্যানেজার, তুমি একটা ব্যাংকের ম্যানেজার, ম্যানেজার বা এইচআর। এইচআর কি করে বলো তো, বেতন দেয়। একটা কোম্পানির এইচআর কি করে বলো তো, বেতন দেয়। ওকে, এখন আরেকটা ছোট কোম্পানি আছে, ওই ছোট কোম্পানিতে জনাব আবুল সে হচ্ছে কাজ করে, এবং যে ওনার মানে বিজনেস ওনার সে হচ্ছে বেতন দেয়, ঠিক আছে? এ মনে করো বস, এই বস হচ্ছে তারা বেতন দেয়। তাইলে এখানে যে ব্যাপারটা হচ্ছে, মনে করো আবুল সে হচ্ছে একটু টাইপ করতেছে, তার বিপরীতে কোম্পানি তারে টাকা দিয়ে দিচ্ছে।
তার মানে আবুল যখনই সে 1 মিনিট কাজ করে বা যখনই একটা অল্প পরিমাণ কাজ করে, যত পরিমাণই কাজ করুক, সে মনে করে মুখ দিয়ে বললো এটার জন্য টাকা দিয়ে দিবে, ঠিক আছে। তার মানে সে কাজ করতেছে, কাজটা সে ডেলিভার করতেছে বসকে, বস সাথে সাথে তার টাকা পাঠিয়ে দিচ্ছে। সে আবার কাজ করতেছে, নট নেসেসারি কাজটা অনেক হিউজ, সে আবার একটা কাজ করতেছে, বস তার টাকা পাঠিয়ে দিচ্ছে। এখন এই এক্সাম্পলটার কথা খেয়াল করো, এখানে বস যে টাকা পাঠাচ্ছে এটা যদি আমাদের ডেটা ট্রান্সমিশন হয়, এই টাকা পাঠানোটা কি ফিক্সড সময় পরপর হচ্ছে? ফিক্সড সময় পরপর হচ্ছে কিনা এটা ডিপেন্ড করতেছে আবুল কখন কাজ করতেছে। আবুল এখন কাজ করলে এখন পাবে, একটু পরে কাজ করলে একটু পরে পাবে, 10 দিন না করলে 10 দিন পাবে না। তার মানে এখানে টাকাটা যে আসতেছে বসের কাছ থেকে, টাকাটা কি ফিক্স সময় পরপর আসতেছে? আসে না। তাহলে এটা কি বলতো, এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাসের এক্সাম্পল। এক্সাম্পলটা ভালো করে বুঝবা, যে কোনো এক্সাম্পল যদি ভালো করে বুঝো, মানে তোমার পার্থক্যগুলো তুমি নিজে থেকে মনে মনে বানায় লিখতে পারবে। এখন আরেকটা কোম্পানি, এটা আমার একটু বড় কোম্পানি, এখানে একটা এইচআর আছে। এইচআর কি করে? বেতন দেয়। এখানেও আবুল কাজ করে, বা আবুলের ভাই ডাবল কাজ করে, ঠিক আছে, বাবুল কাজ করে। এখানেও তো বস আছে কোম্পানির, এখানেও তো কোম্পানির বস আছে। সো এই জায়গাতে আবুল কাজ ঠিকই করতেছে, আবুল মাসে প্রতিদিন কাজ ঠিকই করতেছে, বস সাথে সাথে টাকা দিয়ে দিচ্ছে। কিন্তু তার যে এইচআর, যার আন্ডারে সে কাজ করে, এই বাবুল যার আন্ডারে কাজ করে, সে টাকাটা আবুলরে সরাসরি দিয়ে দিচ্ছে না, মানে বস দিলেই সে দিয়ে দিচ্ছে না। সে কি করতেছে? তার মধ্যে স্টোর রাখতেছে। আজকে একটু কাজ করলো, বস টাকা দিয়ে দিল, বস সাথে সাথে দিয়ে দিচ্ছে। সে টাকা কাজ করতেছে, বস সাথে সাথে দিয়ে দিচ্ছে। এখানে বস সাথে সাথে দিয়ে দিচ্ছিল, বাট এখানে আবুল পেয়ে যাচ্ছিল, এখানে আবুল পাচ্ছে না। মধ্যে একজন ম্যানেজার সে রাইখা দিচ্ছে ওর কাছে জমা। আবার সে কাজ করতেছে, আবার বস দিচ্ছে, সাথে সাথে সে জমা রাখতেছে। তার মানে বস সাথে সাথে দিয়ে দিচ্ছে, কিন্তু টাকাটা ডাবল পাচ্ছে না, বাবুল পাচ্ছে না সাথে সাথে। সো বাবুল পাচ্ছে হইলো প্রতি মাসের 1 তারিখ, প্রতি মাসের 1 তারিখ অ্যাজ এ স্যালারি, যে আগের মাসে যা কাজ করছে ওইটার স্যালারি হিসেবে পাচ্ছে। তাইলে এখন কনসেপ্টটা বুঝো তো, এইটা কি সিনক্রোনাসের এক্সাম্পল নাকি অ্যাসিনক্রোনাস? এখানে এই যে ডেটাটা ট্রান্সফার হচ্ছে বাবুলের কাছে, এটা কি একটা ফিক্সড টাইম পর পর ট্রান্সফার হচ্ছে না? 30 দিন পর পর ট্রান্সফার হচ্ছে, একটা ফিক্সড টাইম পর পর। তাইলে এই ট্রান্সফারটাকে আমি কি বলবো? এই যে স্যালারিটা ট্রান্সফার হচ্ছে, এটাকে কি বলবো? সিনক্রোনাস। ভেরি গুড। তার মানে এটাকে আমরা কি বলবো? সিনক্রোনাস। ঠিক আছে, বুঝছো? বুঝতে পারছো? সো আমরা আসলে ডেটার ক্ষুদ্রতম একক বিট বললেও আমাদের কমপক্ষে মিনিমাম ডেটা আসলে 1 বাইট হয়ে যায়। তুমি 1 লেখো সেটাও 1 বাইট হয়ে যায়, তুমি এ প্রেস করো সেটাও 1 বাইট হয়ে যায়, তুমি বি প্রেস করো সেটাও 1 বাইট হয়ে যায়। মানে মিনিমাম ডেটা আসলে 1 বিট হয়ে যায় না, মিনিমাম সব ডেটাই আসলে 1 বাইটের। এখন আসলে 1 বাইটও না, এখন কম্পিউটারগুলো আসলে 64 বিটের হয়। তুমি দেখবা অপারেটিং সিস্টেমে যে 32 বিটের কম্পিউটার আছে, 64 বিটের কম্পিউটার আছে। সো এখন আসলে একটা কি প্রেস করলে সেটা আসলে 64 বিটের ডেটাতে কনভার্ট হয়। বাট আইডিয়ালি বলতে গেলে যখনই তুমি কম্পিউটার নিয়ে কাজ করো, এটা আসলে বিট লেভেলে অ্যাকচুয়ালি কাজ করে না, বাইট লেভেলে কাজ করে। কারণ মিনিমাম ডেটাটা আসলে বাইট পর্যন্তই থাকে। তুমি একটা মানে যত ক্ষুদ্র একটা ডেটাই তুমি চিন্তা করতে পারো না কেন, ওই ক্ষুদ্র ডেটার আসলে 1 বাইট পরিমাণ হবে। কারণ কম্পিউটারের সাইজগুলো এত বড় হয়ে গেছে, স্টোরেজের সাইজগুলো এত বড় হয়ে গেছে। যদিও বা আমরা 1 বাইট দরকার নাই, একটা বিটেই হয়তো আমরা স্টোর করতে পারতাম, তারপরে আমরা একটা বাইটেই স্টোর করি, কারণ যেন ক্যালকুলেশন করা ইজি হয়। তাইলে একটু খেয়াল করে দেখো তো, তুমি যতই মিনিমাম ন্যূনতম একটা কাজ করো, ওটা সাথে সাথে বসে জমা দাও, বস তোমার সাথে সাথে টাকা দিয়ে দিচ্ছে। তাহলে এটা অ্যাসিনক্রোনাসের উদাহরণ। দেখো অ্যাসিনক্রোনাসে আমাদের কি করতেছিলাম? ন্যূনতম একটা কাজ করতেছিলাম, ন্যূনতম কাজটা আসলে 1 বাইট বা 8 বিট। কারণ আমরা কম্পিউটারে সবকিছুকেই বাইটে কনভার্ট করে ফেলি। আমার যদি 8 বিট দরকার নাও হয়, এরপর আমি 8 বিটে আসলে ক্যালকুলেশনগুলো করি, কারণ মিনিমাম আসলে আমি 8 বিট ধরে নিই। আসলে এটা এইভাবে আর্কিটেকচারটা তৈরি। সো এখানে তুমি একটা কি প্রেস করা মানে সাথে সাথে তোমার এই ডেটাটা চলে যায়, সাথে সাথে তোমার ডেটাটা চলে যায়। এখন পরের কাজটা তুমি কখন করবা, পরের কিটা তুমি কখন প্রেস করবে, এটা তো কোনো গ্যারান্টি নাই। পরেরটা আবার যখন প্রেস করবা ওটা তখন চলে যাবে। তার মানে এখানে টাইম গ্যাপটা কি না বলো তো? সেম না। যখন তুমি প্রেস করতেছো তখন যাচ্ছে, যখন তুমি প্রেস করতেছো তখন যাচ্ছে। তার মানে টাইম গ্যাপটা সেম না। যেমনটা হচ্ছে এই আবুলের এই এক্সাম্পলে, যে সে কাজ করতেছে টাকা পেয়ে যাচ্ছে, টাইম গ্যাপটা সেম না। সে কখন কাজ করবে এই টাইম গ্যাপটা সেম না, বা কখন টাকা পাবে এই টাইম গ্যাপটা সেম না। যখন কাজ করবে সে তখনই টাকা পাবে, তাই না? কিন্তু এই কেসে
যখন কাজ করতেছে তখন টাকা পাচ্ছে না, বাট একটা ফিক্স সময় পর পর পাচ্ছে, তার মানে এটা অ্যাসিনক্রোনাস। এই এক্সাম্পল থেকে এটা বুঝছো যে আমরা কেন অ্যাসিনক্রোনাসে ব্লক বাই ব্লক ডেটা পাঠাই। হ্যাঁ, এইখানে যেমন এইটার আমার টাকাটা জমা রাখছিল, কারণ দেখছো যে একটা ফিক্স টাইম পর পর আমি যদি পাঠাই আমার কাছে একটা ভালো সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ডাটা পড়ে থাকে। সো আমি তখন তার পুরো মাসের স্যালারিটা একবারে দিয়ে দিই। এখানেও তাই, যখন আমরা প্যাকেট বাই প্যাকেট আকারে পাঠাই আমরা মূলত কি করি, আমি পাঠাই না, মানে আমি একই সময় পর পর কেমনে পাঠাই একটু বোঝার চেষ্টা করো, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করো যে আমি একটা ফিক্সড টাইম পর পর কেমনে পাঠাই। আমার কাছে তো সবসময় ডেটা নাও থাকতে পারে, আমি কি করি, আমার কাছে ডেটা জমায় আমি 80 বাইট পাঠাই, এরপর একটা নির্দিষ্ট সময় পর পর আরো 80 বাইট পাঠাই, আরো নির্দিষ্ট সময় পর পর আরো 80 বাইট পাঠাই। তার মানে আমি একটা নির্দিষ্ট সময় পর পর 80 বাইট করে পাঠাই, আর আমি এখানে জমা রাখা 80 বাইট করে আমি পাঠাই, যেন নির্দিষ্ট সময় পর পর ডেটাটা যায়। সো এটাকে বলা হয় সিনক্রোনাস। তার মানে এখানে যেমন আমি জমায় রেখা নির্দিষ্ট সময় পর পর বেতন দিচ্ছিলাম, ওইখানেও তাই আমি ডেটাটা জমায় রেখা নির্দিষ্ট সময় পর পর পাস করতেছি। বলো বুঝছো? তার মানে সিনক্রোনাস যেখানে টাইম গ্যাপটা সেম এবং ব্লক বাই ব্লক আকারে ডেটা পাঠাই, আর সিনক্রোনাস যেখানে টাইম গ্যাপটা সেম না এবং বাইট বাই মানে 8 বিট করে ডেটা পাঠাই, বা 1 বাইট করে ডেটা পাঠাই, বা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা পাঠাই। ঠিক আছে? কেউ কি আসো যে বুঝো নেই? এটুকু বুঝলেই আমাদের পার্থক্য তুমি এখান থেকে আমার আগে তুমি লিখতে পারবা, এখান থেকে পার্থক্য তুমি আমার আগে লিখতে পারবা। ঠিক আছে ভাই? আমি আর্কাইভ ক্লাস করছি, লাইভ ক্লাস করার দরকার আছে না? দরকার নাই, স্লাইডটা দেখে নিও তাইলেই হবে। ঠিক আছে, ওকে, ডান। এখন এখান থেকে পার্থক্য লিখবো। ওকে, এখান থেকে আমরা পার্থক্য লিখবো, একে একে সব পার্থক্য লিখবো, সুবিধা অসুবিধা সব পার্থক্যগুলো আসলে আমি লিখে দিছি এখানে, যে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের পার্থক্য। সো একটা পার্থক্য তো আমরা বুঝেই গেছি। কি বুঝে গেছি? যে এই জায়গাতে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, অর্থাৎ 1 বাইট করে ডেটা আদান প্রদান হয়, 1 বাইট করে। আর এই জায়গাতে ব্লক বাই ব্লক মানে তোমার 80 বাইট করে একসাথে প্যাকেট করে প্যাকেট পাঠায়, কি পাঠায়, প্যাকেট পাঠায়। ভাই রিক্যাপ করেন, রিক্যাপই তো করতেছি আমি, তো এখন রিক্যাপই করতেছি। একটু খেয়াল করো, আমি আবার সবগুলাই কিন্তু রিপিট হবে, বারবার রিপিট হবে, তুমি একটু খেয়াল করো তাইলেই ভালো করে বুঝবা। সিনক্রোনাসে আমাদের পরপর যে দুইটা ব্লক যাচ্ছে তাদের টাইম গ্যাপটা সেম থাকে, আর অ্যাসিনক্রোনাসে পরপর যে দুইটা ব্লক যাচ্ছে টাইম গ্যাপটা সেম থাকে না। অ্যাসিনক্রোনাসে আমরা 8 বিট করে পাঠাই, আর সিনক্রোনাসে 80 বাইট করে পাঠাই। ঠিক আছে, এখন পার্থক্যগুলোর ক্ষেত্রে আসো, যেন একদম মনের মধ্যে গাইথা যায়। ঠিক আছে, একে একে পার্থক্যগুলো দেখবা। আমার অ্যাসিনক্রোনাসে আমার কি টাকাটা জমা রাখার দরকার আছে কোনো, বা ডেটাটা জমা রাখার দরকার আছে কোনো? আছে? এই তো, ভেরি গুড, নাই। তাইলে আমি কি এটা বলতে পারবো যে আমার অ্যাসিনক্রোনাসে কোনো স্টোরেজের দরকার নাই? আছে? কোনো স্টোরেজের দরকার আছে? নাই। সিনক্রোনাসে কি কোনো স্টোরেজের দরকার আছে? আছে। সিনক্রোনাসে স্টোরেজের দরকার আছে, কারণ আমি টাকাটা জমাচ্ছি, ডেটাটা জমায় একটা ব্লক বাই ব্লক আকারে পাঠাচ্ছি, তার মানে এখানে আমার স্টোরেজের দরকার আছে। এখন বলো কোনটা সুবিধা কোনটা অসুবিধা? স্টোরেজ দরকার এটা একটা অসুবিধার মধ্যে পড়ে, কারণ আমি ডেটাটা জমায় রাখতেছি। স্টোরেজ দরকার এটা আমার একটা অসুবিধার মধ্যে পড়ে। স্টোরেজ দরকার না, এটা একটা সুবিধার মধ্যে পড়ে। তাইলে সিনক্রোনাসের সুবিধার মধ্যে তুমি কি লিখতে পারবা, যে এটার কোনো স্টোরেজের দরকার হয় না, কোনো কি নাই, কোনো প্রেরক স্টেশনে কোনো স্টোরেজের প্রয়োজন হয় না, এটা একটা সুবিধা। এটা তোমার একটা সুবিধা। একে একে সবগুলা দেখবা মনের মধ্যে গাইতে গেছে, ওয়েট করো। আর তোমার সিনক্রোনাসে একটা অসুবিধার মধ্যে কি লিখবা, প্রেরক স্টেশনে একটা প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয়, যেহেতু তুমি জমা রাখতেছো। বুঝছো? বুঝতে পারছো? ওকে, যেহেতু তুমি জমা রাখতেছো। এখন বলো, যার স্টোরেজ লাগতেছে সেই ডিভাইসটা বা সেই সার্কিটটা বা সেই যন্ত্রটা বানানো কঠিন হবে, ব্যয়বহুল হবে, নাকি যার স্টোরেজ লাগতেছে না সেটা ব্যয়বহুল হবে? বলো। তার মানে অ্যাসিনক্রোনাসে স্টোরেজ লাগতেছে না, এটা কি খরচ কম নাকি বেশি? অ্যাসিনক্রোনাসের খরচ কম। সিনক্রোনাসে যেহেতু স্টোরেজ লাগতেছে তার মানে এটার খরচ বেশি। তাহলে এটাও তুমি পার্থক্যের মধ্যে লিখতে পারবা, অ্যাসিনক্রোনাসে খরচ কম, এটা তো সুবিধা, তার মানে তার সুবিধার মধ্যে কি লিখতে পারবো বলো তো? তুলনামূলক খরচ কম। এই যে দেখো 2 নাম্বার পয়েন্ট, তুলনামূলক খরচ কম। আর সিনক্রোনাসের তোমার অসুবিধার মধ্যে কি লিখবা? তুলনামূলক ব্যয়বহুল। তুলনামূলক কি বলতো? তুলনামূলক ব্যয়বহুল। ঠিক আছে, সো এই পার্থক্যটা দেখলাম। এর পরের পার্থক্য, ঠিক আছে, এর পরের পার্থক্য
অ্যাসিনক্রোনাসে তুমি যখন ডেটা ট্রান্সফার করার প্রয়োজন তখনই কি ডেটা ট্রান্সফার হচ্ছে কিনা, মানে তোমার যখন দরকার তখনই ট্রান্সফার হয়ে যাচ্ছে। দেখো তুমি একটা ক্লিক করতেছো, সাথে সাথে চলে যাচ্ছে, সাথে সাথে চলে যাচ্ছে। কিন্তু এখানে কি সাথে সাথে সেটা ডাটাটা পাচ্ছে? মনে করো এ একটা ডেটা পাঠাইলো, সাথে সাথে পাচ্ছে? সাথে সাথে পাচ্ছে না। তাহলে এখানে একটা টাইম লস হচ্ছে, এখানে একটা সময় লস হচ্ছে। সো আলটিমেটলি আমি কি বলতে পারবো, এখানে সময় কম লাগে, মানে সাথে সাথেই ডাটা ট্রান্সফার হয়ে যায়। বাট এখানে সাথে সাথে ডাটা ট্রান্সফার হয় না। ডেটা আসে, একটা স্টোরেজে স্টোর করে তারপর ছাড়ে, একটা নির্দিষ্ট সময় পর পর ছাড়ে। তার মানে এখানে সাথে সাথে হয় না। তাইলে সাথে সাথে যাওয়াটা কি সুবিধা নাকি অসুবিধা বলো? সাথে সাথে যাওয়াটা কি সুবিধা না? তার মানে যখন তোমার ডেটা ট্রান্সফার করা প্রয়োজন তখনই গ্রহণ করতে পারে, যখন প্রয়োজন তখনই গ্রহণ করতে পারে, যখন প্রয়োজন তখনই গ্রহণ করতে পারে। ঠিক আছে? আর অসুবিধার মধ্যে আমার সিনক্রোনাসে পড়বে যে আমার যখন প্রয়োজন তখন আসলে আমরা ট্রান্সফার করতে পারি না, অর্থাৎ আমাদের সিনক্রোনাইজেশনের প্রয়োজনের কারণে যখন ইচ্ছা ডেটার আদান প্রদান করতে পারি না। সো এটা তুমি একটা অসুবিধার মধ্যে লিখতে পারো, যদিও বা এখানে লেখা নাই। ওকে, ঠিক আছে। আমাদের তিনটা পার্থক্য হয়ে গেছে, মোটামুটি তিনটা পার্থক্য লিখলেই হয়। তারপরেও আমরা হচ্ছে আরো কিছু দেখি, আরো কিছু দেখি, আরো কিছু পার্থক্য দেখি। ওকে, পার্থক্যটা হইলো আরেকটা, সেটা হচ্ছে কম ডেটার ক্ষেত্রে অ্যাসিনক্রোনাসটা বেশি উপযোগী। কেন? কারণ আমার কাছে খুবই কম ডেটা, খুবই কম ডেটা, ওইটা আমার তো গুছায় একটা বস্তার মধ্যে ভরার দরকার নাই, ডিরেক্টলি পাঠিয়ে দিই। তার মানে কম ডেটার জন্য আমার অ্যাসিনক্রোনাসটা বেশি দরকারি বা বেশি ইউজফুল। আমার কাছে যখন অনেক বস্তা ডেটা, আমি তখন চাবো যে একটা বস্তায় বস্তায় প্যাকেট করে করে পাঠাই, তাই না? তার মানে অনেক যখন ডেটা থাকবে তখন আমার সিনক্রোনাসটা বেশি ইফেক্টিভ হবে, তাই না? ঠিক আছে। আরেকটা জিনিস যেটা অ্যাসিনক্রোনাসের একটা বড় অসুবিধা, যে যখন তুমি ডেটা আদান প্রদান করো না তখন তোমার লাইনটা অকেজ হিসেবে পড়ে থাকে। মনে করো এই যে আবুল আর বাবুলের মধ্যে যে লাইনটা, আবুল আর বসের মধ্যে যে লাইনটা, এই লাইনটা কিন্তু অকেজ হিসেবে পড়ে থাকে যখন আবুল কোনো কাজ করে না, মনে করো সে ছুটিতে গেল, কি এটা অকেজ হিসেবে পড়ে রয়েছে, কারণ তুমি কোনো কাজ করতেছো না, কোনো ডেটা আদান প্রদানও হচ্ছে না। কম্পিউটার থেকে কিবোর্ড, কিবোর্ডে কি প্রেস করলেই ডেটা যায়। যদি কোনোদিন প্রেস না করো, কিবোর্ডের তারটা কোনো কাজে লাগতেছে? কোনো কাজে লাগতেছে না। তার মানে যখন ডেটা আদান প্রদান হয় না, এই তারটা অকেজু হিসেবে পড়ে থাকে। এটা অ্যাসিনক্রোনাসের একটা বড় অসুবিধা। এটা অ্যাসিনক্রোনাসের একটা বড় অসুবিধা যে এটা কি তোমার অকেজু হিসেবে পড়ে থাকে, তারটা অকেজু হিসেবে পড়ে থাকে। কিন্তু সিনক্রোনাসের ক্ষেত্রে খেয়াল করো, সিনক্রোনাসে আমরা কি করি, আমরা জমাই। প্রথমে ডেটাটা আমাদের কাছে আসে, আমরা জমাই, জমা একটা নির্দিষ্ট সময় পর পর পাঠাই। সো যদিও বা আমার এই পাশ থেকে বস আমার টাকা দিচ্ছে না, মনে করো কয়েকদিন টাকা দিল না, তারপরেও কিন্তু আমার কাছে যেহেতু জমানো আছে টাকা, আমি কিন্তু ব্লক বাই ব্লক আকারে পাঠাতে চাচ্ছি বা পাঠাইতে পারবো, পাঠাইতে থাকতে পারবো। ঠিক আছে? তার মানে তারটা অকেজ হিসেবে পড়ে রয় নাই। যদিও বা আমার বস আমার ডেটা দিচ্ছে না বা টাকা দিচ্ছে না বা আমার কাজ হচ্ছে না বা ডেটা আসতেছে না আমার কাছে, তবু আমার এই তারটা কিন্তু অকেজ হিসেবে পড়ে রয় নেই। বুঝছো? তার মানে এখানে আমরা ইউটিলাইজ করি, তারটাকে প্রপারলি ইউটিলাইজ করি, প্রত্যেকটা সময় আমরা তারটাকে প্রপারলি ইউটিলাইজ করি। বুঝছো? তাহলে এখন যদি পার্থক্যগুলো লিখতে হয়, চোখ অফ করেই লিখতে পারবা। ঠিক আছে? চোখ অফ করেই লিখতে পারবা। ঠিক আছে? মানে তোমার মনের মধ্যে রাখা লাগবে না। চোখ অফ করো, ওই আবুল আর ডাবুলের এক্সাম্পলটা মনে রাখবা। অ্যাসিনক্রোনাস ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ডাটা ট্রান্সফার হয়। ঠিক আছে? ক্যারেক্টার বাই ক্যারেক্টার। আর সিনক্রোনাস ব্লক বাই ব্লক, একটা বস্তা করে করে তোমার ডেটা পাঠায়। অ্যাসিনক্রোনাস ক্যারেক্টার বাই ক্যারেক্টারের মাঝে টাইম গ্যাপটা সেম না, এই কারণে এটার নাম অ্যাসিনক্রোনাস। প্রতিটা ব্লকের মাঝে টাইম গ্যাপটা সেম, এই কারণে এটার নাম সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসের স্টোরেজের প্রয়োজন নাই, সিনক্রোনাসের স্টোরেজের প্রয়োজন আছে, কারণ জমা রেখেই আমরা প্যাকেট বাই প্যাকেট আকারে পাঠাবো। যেহেতু স্টোরেজের প্রয়োজন নাই, তার মানে এটা কি, এটা খরচ কম। যেহেতু স্টোরেজের প্রয়োজন আছে, তার মানে এটার কি, খরচ বেশি। রাইট? বুঝতে পারছো? তারপরে তুমি জাস্ট এক্সাম্পলগুলো দিবা যে তোমার ইমেল, লেটার ইত্যাদির ক্ষেত্রে তোমার অ্যাসিনক্রোনাস ইউজ করা হয়, বা কম্পিউটার এবং কিবোর্ডের মধ্যে অ্যাসিনক্রোনাস ইউজ করা হয়, এবং তোমার টেলিফোন, ভিডিও চ্যাট বা ভিডিও ডাউনলোড এগুলোর ক্ষেত্রে সিনক্রোনাস ইউজ করা হয়। দেখো তুমি যখন ইউটিউব থেকে একটা ভিডিও দেখো, এই ভিডিওটা কিন্তু অল্প অল্প করে তোমার কাছে ডেটা আসে না, সে কিন্তু একটা প্যাকেট করে করে তোমার কাছে ডেটা পাঠায়। দেখবা ইউটিউবে যখন ভিডিও দেখো, নিচে যখন ভিডিওটা লোড হয়, কন্টিনিউয়াসলি কিন্তু লোড হতে থাকে না, টিং 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 এরকম ভাবে লোড হয়। মানে একটু লোড হয়েছে, এরপর আরেকটু লোড হয়েছে, এরপর আরেকটু লোড হয়েছে। দেখছো কিনা? দেখছো না? তার মানে সে যে ডেটাটা তোমার কাছে পাঠাচ্ছে, এটা প্যাকেট বাই প্যাকেট আকারে পাঠাচ্ছে, প্যাকেট বাই প্যাকেট আকারে পাঠাচ্ছে। বুঝছো? বুঝতে পারছো? তার মানে পার্থক্যটা লিখতে পারবা, পার্থক্যটা লিখতে পারবা, পার্থক্যটা লিখতে পারবা।
লিখতে পারবা। এখন এটার মধ্যেই কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে যেটা আমরা করবো এখন। পার্থক্যটা লিখতে পারবা না, তার মানে চোখ অফ করবা, সিনক্রোনাস সিনক্রোনাসের পার্থক্যটা কিন্তু আসবেই, পরীক্ষা হলে যায় দেখবা আসবেই। এখন কোনটা বেশি সুবিধাজনক এটা আসলে ডিপেন্ড করতেছে তুমি কোন জায়গাতে বা কোন কনটেক্সটে ইউজ করতেছো। এগুলো ডিরেক্টলি বলা যায় না যে কোনটা আসলে ইউজফুল বেশি বা কোনটা বেশি কার্যকরী। এই অধ্যায়ের মধ্যে তুমি ডিরেক্টলি বলতে পারবে না, তোমার কাছে জিজ্ঞেসও করবে না কোনটা বেশি কার্যকরী, ঠিক আছে? তোমার কাছে পার্থক্য জিজ্ঞেস করবে, কারণ এক একটা কনটেক্সটে এক একটা ভালো ইউজফুল, ঠিক আছে? আমাদের এখানে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে যে ইফিসিয়েন্সি মানে কোনটার যে কর্মদক্ষতা সেটা কত। এটাই আমাদের ক্লাসের লাস্ট টপিক, মানে এই টপিকটারই লাস্ট টপিক আর কি এটা। ওকে, কর্মদক্ষতা জানি কি? কর্মদক্ষতার ম্যাথ করছো না ছোটবেলায়? কর্মদক্ষতার ম্যাথ করছো? কর্মদক্ষতার ম্যাথ করছো? করছো না? কর্মদক্ষতা বলতে মানে কি? কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি বলতে আমরা বুঝি যে আমি কতটুকু ইফোর্ট দিলাম, কতটুকু আউটপুট পেলাম, এদের যে রেশিওটাকে বলি কর্মদক্ষতা। মনে করো তুমি 7 ঘন্টা পড়ছো, এর মধ্যে 5 ঘন্টা ভালোভাবে পড়ছো, তার মানে তোমার ইফেক্টিভ পড়াশোনাটা কত বলো তো? 7/5, এত পার্সেন্ট তুমি দক্ষভাবে কাজ করছো, রাইট? আমি তোমাকে বললাম যে তুমি 10 টাকা তোমারে দিলাম, তুমি 60 টাকার চকলেট কিনে আমার এনে দিলা, তাইলে তোমার কর্মদক্ষতা আমারে কত বলো তো? 70%। আমি তোমারে বললাম যে তোমার একটা মেশিন আছে, যে মেশিনটা কারেন্ট খাচ্ছে 100 জুল, বাট তোমার লাইট দিচ্ছে বা ফ্যান ঘোরাচ্ছে হলো 80 জুলের, তাহলে তার কর্মদক্ষতা কত বলো তো? 80%। তার মানে কর্মদক্ষতা সবসময় এরকম আমরা হিসাব করি যে দিলাম কত পাইলাম কত, সবসময় মনে রাখবা, আমার ভাষায় মনে রাখবা, তাহলে জীবনে ভুলবা না। দিলাম কত পাইলাম কত, ঠিক আছে? আমি কত দিলাম কত পাইলাম, এই দুটা যে রেশিও, এটা হচ্ছে কর্মদক্ষতা। এখানে পি নিয়ে আইসো না, পাওয়ার এখানে নাই। কর্মদক্ষতা সবসময় পাওয়ার দিয়ে ক্যালকুলেট করে এটা এমন না। তুমি তোমার পড়ালেখার কর্মদক্ষতা বের করতে পারবা, একটা ইঞ্জিনিয়ার কর্মদক্ষতা বের করতে পারবা, যে কোনো কিছুর কর্মদক্ষতা বের করতে পারবা। যে তুমি কলেজে পড়াশোনা করতেছো, এটা কত কর্মদক্ষতা কত। তুমি এখানে 8 ঘন্টা খরচ করতেছো, ওই 8 ঘন্টায় কি তুমি 8 ঘন্টার পড়াশোনা করতেছো নাকি 2 ঘন্টার পড়াশোনা করতেছো? সো যে কোনো কিছুর কর্মদক্ষতা তুমি বের করতে পারবা। জাস্ট কেমনে? তুমি দিলা কত পাইলা কত, কাজের কাজ কত, এই দুটো রেশিও হচ্ছে কর্মদক্ষতা। তার মানে তোমার খাটনি কত আর কাজের কাজ কত, এই দুটো রেশিও হচ্ছে কর্মদক্ষতা। তার মানে উপরে কি সবসময় বলো তো কি? উপরে হচ্ছে কাজের কাজ, নিচে হচ্ছে খাটনি, বুঝছো? উপরে হচ্ছে কাজের কাজ কতটুকু, নিচে হচ্ছে খাটনি, ক্লিয়ার? উপরে হচ্ছে কতটুকু কাজের কাজ, নিচে হচ্ছে খাটনি, বুঝতে পারছো? ঠিক আছে, এখন আমাদের এই যে ইফিসিয়েন্সি গুলা মেজার করতে হয়, যে আমাদের একটা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ইফিসিয়েন্সি কত আর সিনক্রোনাস ট্রান্সমিশনের ইফিসিয়েন্সি কত। সো সূত্রটা কি? সূত্রটা এমনি মনে রাখবা যে নিচে হচ্ছে খাটনি, যে আমি কতটুকু খাটনি কাটতেছি, আর উপরে হচ্ছে পাইলাম কি, ঠিক আছে? পাইলাম কি বা লাভের লাভ। ওকে, আমার লাভের লাভটা হইল কি, ঠিক আছে? এখন অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে আমরা তো জানি কয় বিট করে ডেটা ট্রান্সফার হয়? 8 বিট বা 1 বাইট, একটা বাইট করে ডেটা ট্রান্সফার হয়, এটা তোমরা জানো, এটা জানো। কিন্তু একটা বাইট ডেটা ট্রান্সফার করার জন্য আমাদেরকে আরো এক্সট্রা কিছু বিট এখানে পাঠাইতে হয়। একটা বাইট ট্রান্সফার করার জন্য এক্সট্রা কিছু বিট আমাদের ট্রান্সফার করতে হয়। এটা মনে রাখবা যে আমার এই জায়গাতে অ্যাসিনক্রোনাসে একটা বিট মানে 8 বাইট, এটা ট্রান্সফার করার জন্য এক্সট্রা ভাবে আমার একটা স্টার্ট বিট, একটা স্টার্ট বিট আমার এখানে দিতে হয়। কয়টা বলো তো? একটা, একটা স্টার্ট বিট আমাকে পাঠাইতে হয়, এবং দুইটা স্টপ বিট আমাকে পাঠাইতে হয়, দুইটা স্টপ বিট আমাকে পাঠাইতে হয়। এটা এক্সট্রা হিসেবে পাঠাইতে হয় যেন তোমার রিসিভার বুঝতে পারে যে তোমার একটা ক্যারেক্টারের ইন্ট কোথায় বা একটা প্যাকেটের ইন্ট কোথায়, একটা প্যাকেটের শুরু কোথায় ইন্ট কোথায়, মানে শুরু আর শেষ কোথায়, এটা বোঝানোর জন্য, এটা যেন রিসিভার বুঝে, সেজন্য আমাদের একটা স্টার্ট বিট পাঠাইতে হয় এবং দুইটা স্টপ বিট পাঠাইতে হয়। আজানটা শেষ হোক, পরে আমরা বাকিটুকু শেষ করব, ঠিক আছে? মাত্র 1 ঘন্টা ক্লাস হয়েছে, এই ম্যাথগুলো শেষ করে আমরা শেষ করে ফেলবো। ম্যাথটা ইম্পর্টেন্ট, সো ম্যাথটা শেষ করে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো, সমস্যা নেই। যাদের প্রবলেম আছে চলে যেতে পারো, রেকর্ডেড দেখে নিও বাকিটুকু।
ওকে, সো যেটা বলতেছিলাম, খুবই অল্প একটু পড়াশোনা বাকি, সো শেষ করেই আমরা যাই আজকের ক্লাসটা, তার মানে এই টপিকটা শেষ হবে আমাদের। সো একটা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে আমাদের একটা বাইট মানে 8 বিট, 8 বিট বা 1 বাইট, তাই না? 1 বাইট স্থানান্তরের জন্য আমাকে এক্সট্রা সামনে একটা বিট দিতে হয়, পিছনে ম্যাক্সিমাম 2টা বিট দিতে হয়। এখানে দেখানো একটা, বাট 2টা দিতে হয় ম্যাক্সিমাম, অনেক কেসে 2টা পাঠায়। সো আমাদের এক্সট্রা সামনে একটা এবং পিছনে 2টা বিট আমাদের পাঠাইতে হয়। আরেকটা এমসিকিউ বিষয় মনে রাখবে যে স্টার্ট বিটটা সাধারণত 0 হয়, স্টপ বিটটা সাধারণত 1 হয়। তার মানে যখন এমসিকিউ এরকম আসবে যে স্টার্ট বিট কি 0 নাকি 1, তখন দিবা স্টার্ট বিটটা সাধারণত 0 হয়, স্টপ বিটটা 1 হয়। এটার কাজ কি? যেন রিসিভার বুঝতে পারে যে তোমার ডেটার শুরু কোথায় শেষ কোথায়, নাহলে সে বুঝবে না যে তুমি যে প্যাকেটটা পাঠাচ্ছ বা তুমি যে ক্যারেক্টারটা পাঠাচ্ছ এটা শুরু কই আর শেষ কই। তাইলে আমার 8টা বিট, এখানে দেখো ডেটাটা আমার অ্যাকচুয়ালি কতটুকু, 8টা বিট। 8টা বিট ট্রান্সফারের জন্য এক্সট্রা আমার কয় বিট স্থানান্তর করা লাগতেছে বলো তো? এক্সট্রা কয় বিট আমার দেওয়া লাগতেছে 8টা বিটের জন্য? এক্সট্রা 3টা বিট আমার লস হচ্ছে না? এক্সট্রা 3টা পাঠানো লাগতেছে না? ওকে, সো আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেট করব, খুবই সহজ জিনিসটা। দেখো, আমরা 8টা বিট স্থানান্তরের জন্য আমরা অ্যাকচুয়ালি স্থানান্তর করতেছি 8 বিট, বা আমার কাজের কাজ হচ্ছে 8 বিট, তাই না? 8টা বিট স্থানান্তরের জন্য এক্সট্রা এক্সট্রা আমার পাঠাইতে হচ্ছে কত বিট বলো তো? 3 বিট পাঠাইতে হচ্ছে। এক্সট্রা আমার 3 বিট পাঠাইতে হচ্ছে। তাহলে আমার এফিসিয়েন্সিটা কত বলো তো? দেখো, আমার কাজের কাজ কত বিট যাচ্ছে বলো তো? কাজের কাজ কত বিট যাচ্ছে? 8টা বিট, এটা আমার কাজের কাজ। আমার কাজের বিট কতটুকু যাচ্ছে? আমার ইফেক্টিভ বিট কতটুকু যাচ্ছে, যেটা আমার দরকার, আমার আউটপুট কতটুকু চাই আমি যাক? আমি চাই 8 বিট যাক। তার মানে আমার কাজের কাজ যাচ্ছে হলো 8 বিট, বাট এই 8 বিট পাঠানোর জন্য আমাকে 11 বিট পাঠাইতে হচ্ছে, বুঝছো? এই 8 বিট পাঠানোর জন্য আমাকে টোটাল 11 বিট পাঠাইতে হচ্ছে। ব্যাপারটা বুঝছো? দেখো, আমি অ্যাকচুয়ালি চাচ্ছি আমার 8টা বিট পাঠাইতে, এই যে 8টা বিট পাঠাইতে মনে করো চাচ্ছি, এটা হচ্ছে আমার 8টা বিট। বাট এই 8টা বিট পাঠানোর জন্য আমাকে সামনে এক্সট্রা একটা, পিছনে এক্সট্রা 2টা, আরো 3টা এক্সট্রা পাঠাইতে হচ্ছে। তাহলে আমি টোটাল পাঠাচ্ছি হলো 13টা। বাট আমি এখানে আমার কাজের ডেটা পাচ্ছি কতটুকু? এইটুকু আমার হচ্ছে কাজের ডেটা, তার মানে 8 বিট হচ্ছে আমার কাজের। তাইলে পাইলাম কি আর খাটনি কত, এটার যদি রেশিও বের করো, আমার খাটনি হচ্ছে এই জায়গাতে 11 বিট, পাইলাম হচ্ছে আমি 8 বিট, ট্রান্সফার করতে পারলাম 8 বিট। তাইলে আমার এফিসিয়েন্সি কত বলতো এখানে? 8/11%। এটাকে যদি পার্সেন্টেজে নাও 100 দিয়ে গুণ করে কত আসে বলতো? 72.72 এরকম কিছু একটা আসবে। তার মানে অ্যাসিনক্রোনাসের দক্ষতা কত বলতো? অ্যাসিনক্রোনাসের দক্ষতা কত? 72.72 এত পার্সেন্ট। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের দক্ষতা কত বলতো? 72.72 বা 73 এত পার্সেন্ট, রাইট? ঠিক আছে, তাইলে আমাকে বলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে 5 কিলোবাইট, এই ট্রান্সমিশনে আমার দক্ষতা কত? 5 কিলোবাইট মানে কত বলতো? 5000 বাইট। 5000 বাইট উইকিক নামে করবা, খুবই সুন্দর এন্ড মজার ম্যাথ, উইকিক নামে করবা। আমরা জানি 1 বাইটের জন্য এক্সট্রা কত বিট পাঠাইতে হয়? কত বিট পাঠাইতে হয় একটা বাইটের জন্য? একটা বাইট মানে 8 বিট, 8 বিটের জন্য এক্সট্রা কত বিট পাঠাইতে হয়? 3 বিট পাঠাইতে হয়। মনে আছে? মনে আছে না? তাইলে 5000 বাইট, দেখো 5 কিলোবাইট মানে 5000 বাইট, 5000 বাইটের জন্য এক্সট্রা আমার কত বিট পাঠাইতে হবে বলো তো? 1 বাইটের জন্য 3টা, তাহলে 5000 বাইটের জন্য এক্সট্রা 3 ইন্টু 5000 এত বিট এক্সট্রা পাঠাইতে হবে। এটা হচ্ছে আমার এক্সট্রা পার্ট, তাই না? এত বিট এক্সট্রা পাঠাইতে হবে, তাই না? এক্সট্রা এত বিট পাঠাইতে হবে, এটা কিন্তু আমার এক্সট্রা পার্টটুকু। তাহলে এটাকে বাইটে নাও, আমার এক্সট্রা যে পার্টটুকু এটাকে বাইটে নাও, তাহলে কত আসে বলো তো? 15000কে 8 দিয়ে ভাগ করো, 15000 ভাগ 8, তার মানে 875, মানে 1875 এত বাইট তোমার এক্সট্রা পাঠাইতে হচ্ছে, তাই না? এটা কি তোমার এক্সট্রা পরিমাণটুকু না? ফালতু খাটুনিটুকু না? এইটুকু পাঠানোর জন্য এক্সট্রা ফালতু খাটুনি খাটা লাগতেছে এতটুকু। তাহলে তোমার এফিসিয়েন্সিটা তুমি ক্যালকুলেট করো, কত আসবে বলো তো? তুমি অ্যাকচুয়ালি পাঠাতে চাচ্ছ কতটুকু, তোমার আউটপুট কতটুকু? কাজের কাজ হচ্ছে 5000 বাইট, বাট তোমার এই 5000 বাইট পাঠানোর জন্য এক্সট্রা এতটুকু পাঠানো লাগছে। তার মানে তোমার খাটুনি হচ্ছে 5000 প্লাস 1875, এতটুকু তোমাকে খাটতে হচ্ছে। 100% দাও, তাইলে তুমি এটাকে এফিসিয়েন্সি পেয়ে যাবে।
বলো এটার এফিসিয়েন্সি কত আসে? 72.72 আসবে। তার মানে যত তুমি হচ্ছে অ্যাসিনক্রোনাসের এফিসিয়েন্সি বের করবা সবগুলোর উত্তর কি আসবে? 72.72 আসবে। ঠিক আছে, সো তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক 1, এটা ক্লাস নোটের সাথে সলভ করে আপলোড করবা। বিকালে হচ্ছে সময়ই থাকে না, মানে ক্লাস শুরু করতে করতে 1 ঘন্টায় আজান পড়ে যায়, মাগরিবেরটা আসরেরটা সব পড়ে যায়। সো এই হোমওয়ার্কটা করবা হচ্ছে যে অ্যাসিনক্রোনাসে 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 তুমি হচ্ছে 8 কিলোবাইট ডেটা আদান প্রদান করবা। এটার এফিসিয়েন্সি কত এটা বের করবা। ওকে, আরেকটা করবা হচ্ছে অ্যাসিনক্রোনাসে 12 কিলোবাইট বা 12 মেগাবাইট ডেটা আদান প্রদানের জন্য তোমাকে এক্সট্রা কত বাইট ডেটা পাঠাইতে হবে এটা ক্যালকুলেট করবা। ঠিক আছে, প্রথমটার উত্তর 72.72 আসবে, নিচেরটা এক্সট্রা কত বাইট এটা তুমি ক্যালকুলেট করে বের করবা। ভাইয়া এফিসিয়েন্সি তাহলে কখনো ডিফারেন্স হবে না? হ্যাঁ ডিফারেন্স হবে। তুমি যদি সিনক্রোনাসের এফিসিয়েন্সি বের করো তাহলে ডিফারেন্স হবে। সো অ্যাসিনক্রোনাসে আমাদের কি করতে হয়? প্রতিটা বিট মানে প্রতিটা বাইট যেটা আছে এটা পাঠানোর জন্য এক্সট্রা 3টা বিট পাঠাইতে হয়। খেয়াল রাখবা এখানে কিন্তু 3টা বিট, এখানে কিন্তু এক্সট্রা 3টা বিট, এখানে কিন্তু এক্সট্রা 3টা বিট পাঠাইতে হয়। ওকে, 3টা বিট পাঠাইতে হয়। তার মানে তোমাকে এখান থেকে এফিসিয়েন্সি বের করতে হবে অ্যাসিনক্রোনাসের। এখন সিনক্রোনাসে যে জিনিসটা হয়, সিনক্রোনাসে আমরা একসাথে কতগুলা ডেটা পাঠাই বলতো? 80 বাইট। মনে আছে? অ্যাকচুয়ালি আমার কাজের ডেটাটুকু কতটুকু বলতো? একসাথে আমি 80 বাইট পরিমাণ ডেটা পাঠাই। কতটুকু পাঠাই? 80 বাইট। এটা সাধারণত 80 বাইট থেকে হচ্ছে তোমার 108 আর 256 হইতে পারে, বাট আমরা সাধারণত 80 বাইট ডেটা পাঠাই। সাধারণত একটা ব্লকে 80 বাইট একসাথে পাঠাই। সো এখানেও আমাদের এক্সট্রা একটা স্টার্টিং আর একটা এন্ডিং অ্যাড করে দিতে হয়। এটাকে বলা হয় হেডার ইনফরমেশন এবং ট্রেইলার ইনফরমেশন, মানে মাথার ইনফরমেশন এবং তোমার পায়ের ইনফরমেশন বা লেজের ইনফরমেশন। সো এটাকে এরকম ভাবে দিতে হয় যে তোমার স্টার্ট এবং এন্ড এটা যেন বুঝে যে এই প্যাকেটটার স্টার্ট কই এন্ড কই। সো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে এই 80 বাইট পাঠানোর জন্য তোমাকে মাথায় একটা কিছু লাগিয়ে দিতে হয়, পায়ে একটা কিছু লাগিয়ে দিতে হয়। এখন মাথায় কি লাগাইতে হয় এবং পায়ে কি লাগাইতে হয় এটাই তুমি একটু মনে রাখবা। দেখো এখানে লিখে দিছি যে ডেটার শুরুতে এবং শেষে যথাক্রমে 16 বিটের একটা হেডার এবং 16 বিটের একটা ট্রেইলার লাগাইতে হয়। ঠিক আছে, 16 বিটের একটা হেডার এবং 16 বিটের একটা ট্রেইলার লাগাইতে হয়। তার মানে তোমার এই মাথাটা এটা কত বিটের? 16 বিটের। খেয়াল রাখবা এটা কিন্তু 16 বিটের। এই যে পাটা এটা কত বিটের? 16 বিটের। তাইলে তুমি 80 বাইট নেওয়ার জন্য এক্সট্রা কত বিট পাঠানো লাগতেছে বলো তো? 16 বিট পাঠানো লাগতেছে 80 বাইট পাঠানোর জন্য। দেখো সিনক্রোনাসে 1 বাইট পাঠানোর জন্য 1 বাইট বা 8 বিট যেটাই বলো না কেন, 1 বাইট পাঠানোর জন্য এক্সট্রা 3 বিট পাঠানো লাগতেছিল অ্যাসিনক্রোনাসে। আর সিনক্রোনাসে আমাদের 80 বাইট পাঠানোর জন্য এক্সট্রা 32 বিট পাঠাতে হচ্ছে। তাইলে এটার এফিসিয়েন্সি তুমি ক্যালকুলেট করো। এখন দেখো এটার এফিসিয়েন্সি ক্যালকুলেট করো। তোমাকে 80 বাইট পাঠানোর জন্য এক্সট্রা কত বিট পাঠাইতে হচ্ছে? এক্সট্রা 32 বিট। দেখো বাইট না কিন্তু এটা 32 বিট। 16 বিট সামনে 16 বিট পিছনে। এটাকে যদি বাইটে নাও 8 দিয়ে ভাগ করো তাহলে তোমার এটা কত আসবে বলো তো? 3 8 4 32, তার মানে 4 বাইট তোমাকে এক্সট্রা পাঠাতে হচ্ছে। তাহলে এইটুকু পাঠানোর জন্য এক্সট্রা এতটুকু পাঠানো হচ্ছে। তাইলে তোমার এখানে এফিসিয়েন্সিটা কত বলো তো? তোমার কাজে ডেটা যাচ্ছে 80 বাইট, বাট এই 80 বাইট পাঠানোর জন্য তোমাকে অ্যাকচুয়ালি পাঠাতে হচ্ছে 80 প্লাস আরো কিছু এক্সট্রা। এটাকে পার্সেন্টেজে নাও, বলো পার্সেন্টেজ কত আসে? বলো? 95.23%। তাইলে বলো সিনক্রোনাস ভালো, সিনক্রোনাস বেশি ইফেক্টিভ নাকি অ্যাসিনক্রোনাস বেশি ইফেক্টিভ? বলো ইফিসিয়েন্সি কার বেশি, সিনক্রোনাস নাকি অ্যাসিনক্রোনাস? তার মানে সিনক্রোনাস আমাদের বেশি ইফিশিয়েন্ট, কারণ এখানে আমাদের এক্সট্রা ইনফরমেশন পাঠাতে হচ্ছে না। তার মানে উপকার কোনটা বেশি? সিনক্রোনাসটার উপকারিতা বেশি। সো তুমি একটা পার্থক্য হিসেবে কিন্তু এই পার্থক্যটাও লিখতে পারবা যে সিনক্রোনাসের ইফিসিয়েন্সি কম, সিনক্রোনাসের কর্মদক্ষতা বেশি। বলো ক্লিয়ার কিনা সবকিছু? যা যা পড়াইলাম একদম ক্লিয়ার কিনা? সো হোমওয়ার্কটা করবা, এটা হচ্ছে হোমওয়ার্ক 1। এখন অ্যাসিনক্রোনাসেরও 2টা হোমওয়ার্ক দেই, সিনক্রোনাসেরও 2টা হোমওয়ার্ক দেই। সিনক্রোনাসের একটা হোমওয়ার্কের বদলে একটা ম্যাথ আগে করে দেই, তারপর একটা ম্যাথ হোমওয়ার্ক দেই। তোমাকে বললাম 20 মেগাবাইট
সিনক্রোনাসে তুমি ট্রান্সফার করবা কিভাবে? সিনক্রোনাসে সিনক্রোনাসে ট্রান্সফার করবা। তোমার কর্মদক্ষতা কত এটা বের করো, এবং এক্সট্রা কতটুকু পাঠাবা এটাও বের করো। এক্সট্রা কতটুকু পাঠানো লাগবে, কত বাইট পাঠানো লাগবে সেটাও বের করো, সেটাও বের করো। তাইলে একটু খেয়াল করো এখানে কত, 20 মেগাবাইট। 20 মেগাবাইট মানে অ্যাকচুয়ালি কত বাইট? 20 মেগাবাইট মানে অ্যাকচুয়ালি কত বাইট? 20 মেগাবাইট মানে অ্যাকচুয়ালি 20 ইন্টু 1000 এত কিলোবাইট ইন্টু 1000 এত বাইট, টোটাল এত বাইট না? 20 মেগাবাইট মানে টোটাল এত বাইট না? টোটাল এত বাইট। তাহলে এখানে কতগুলা প্যাকেট এটা ক্যালকুলেট করো, কারণ আমরা জানি 80 বাইটের জন্য লাগে 32 বিট। তাহলে এখানে 80 বাইটের কতগুলা প্যাকেট আছে এটা ক্যালকুলেট করো। তাহলে প্যাকেট সংখ্যা এখানে কতটা এটা ক্যালকুলেট করো। প্যাকেট সংখ্যা এখানে কত সেটা ক্যালকুলেট করো। তার মানে এটাকে 80 দিয়ে ভাগ করলেই হবে, 20 ইন্টু 1000 ইন্টু 1000। এখানে একটু কাজ বেশি আর কি, তোমাকে প্যাকেটটা বের করতে হচ্ছে। 80 দিয়ে ভাগ করো, তাহলে এখানে পেয়ে যাবা কত বলো তো? 20 দিয়ে 8কে ভাগ করলে 2 দিয়ে 4, সো 20 ইন্টু 1000 ইন্টু 100 ডিভাইড বাই 8। তোমার এখানে 25,000 না 2,50,000 এতগুলা প্যাকেট, এতগুলা প্যাকেট তুমি পাঠাবা। তাহলে একটা প্যাকেটের জন্য এক্সট্রা কত বিট বলো তো? একটা প্যাকেটের জন্য এক্সট্রা কত বিট? 32 বিট। একটা প্যাকেটের জন্য এক্সট্রা কত বিট বলো তো? 32 বিট। তাইলে এই সংখ্যক প্যাকেটের জন্য এক্সট্রা কত বিট, বা ডিরেক্ট বাইটে নাও। একটা প্যাকেটের জন্য এক্সট্রা হচ্ছে 32 বিট বা 4 বাইট। 32 বিট বা 4 বাইট। তাহলে এতগুলা প্যাকেটের জন্য ঠিক এক্সট্রা কত বাইট? এতগুলা প্যাকেটের জন্য এক্সট্রা কত বাইট বলো তো? এতগুলা প্যাকেট, এতগুলা প্যাকেট, এই প্যাকেটের জন্য এক্সট্রা কত বাইট? এক প্যাকেটের জন্য 4 বাইট, তাইলে 2,50,000 প্যাকেটের জন্য এটা ইন্টু 4, রাইট? এটা ইন্টু 4 এত বাইট। এটা তুমি ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে কত আসবে বলো তো? 25 ইন্টু 4 এটা হয়ে যাবে 100। এখানে আরো শূন্য কয়টা বলো তো? 4টা। আরো শূন্য কয়টা? 4টা বলো তো? এত 4টা। তার মানে এত বাইট তোমার এক্সট্রা লাগতেছে, তাই না? এটা হচ্ছে তোমার এক্সট্রা বাইট সংখ্যা, এক্সট্রা বাইট সংখ্যা, তাই না? এক্সট্রা বাইট সংখ্যা। তাইলে এই এক্সট্রা বাইট এখানে কত? মেগাবাইট ক্যালকুলেট করো, কিলোবাইট, মেগাবাইট। তার মানে এখানে 1 মেগাবাইট তোমাকে এক্সট্রা পাঠাতে হচ্ছে। তার মানে 20 মেগাবাইট ডেটা পাঠানোর জন্য 1 মেগাবাইট এক্সট্রা পাঠাতে হচ্ছে। তাহলে তোমার এখন এফিসিয়েন্সি বের করা তোমার জন্য ইজি হয়ে গেল না? তুমি ডেটা পাঠাচ্ছ কত বলো তো? 20 মেগাবাইট। এটা তোমার কাজের কাজ, বাট তোমাকে এক্সট্রা পাঠাতে হচ্ছে আরো 1 মেগাবাইট। তাহলে বলো তো এফিসিয়েন্সি কত আসলো? আগের মতো 95 দশমিক সামথিং এ আসবে, 95.23 আসবে। বুঝছো? সো পরীক্ষা হলে এরকম ম্যাথ আসবে যে 20 মেগাবাইট সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে এফিসিয়েন্সি কত। সো প্রথমে এটাকে বাইটে নিবা, কতগুলা প্যাকেট এটা ক্যালকুলেট করবা। একটা প্যাকেটের জন্য 4 বাইট, তার মানে এতগুলা প্যাকেটের জন্য এত বাইট। এটাকে মেগাবাইটে নিতে পারো, বা এটা তোমার ইচ্ছা যে মেগাবাইটে তুমি ভাগ করবা নাকি বাইটে ভাগ করবে, এটা তোমার ইচ্ছা। তুমি চাইলে কনভার্ট করে মেগাবাইটে ছোট করে ভাগ করতে পারো, বা ডিরেক্ট বাইটেও ভাগ করতে পারো, ইটস আপ টু ইউ। তাইলে আমরা কি এখন সবগুলা পার্থক্য পারবো? সিনক্রোনাস সিনক্রোনাসের আরেকটা পার্থক্য পেয়ে গেলাম যে এটার এফিসিয়েন্সি কম, এটার এফিসিয়েন্সি বেশি। এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠায়, এখানে ব্লক বাই ব্লক পাঠায়। এখানে মধ্যবর্তী টাইম গ্যাপটা সেম না, এখানে মধ্যবর্তী টাইম গ্যাপটা সেম। যেহেতু মধ্যবর্তী টাইম গ্যাপটা সেম না, এখানে কোনো স্টোরেজের দরকার নাই, যখন আসতে তখন এখানে স্টোরেজের দরকার আছে। যেহেতু স্টোরেজের দরকার নাই, এর খরচ কম। যেহেতু স্টোরেজের দরকার আছে, তার মানে তার খরচ বেশি। বলো ক্লিয়ার কিনা সবকিছু? সবকিছু ক্লিয়ার কিনা? একদম মনের মধ্যে গাইতে গেছে কিনা? সুবিধা অসুবিধা সবকিছু, সুবিধা অসুবিধা সবকিছু। একজন বলছে বুঝতে পারিনি ভাই। কোনটা বুঝতে পারো নাই? আশিক, আশিক কোনটা বুঝতে পারো নাই? জান্নাতুল নাইম ফার্স্ট ক্লাস করলাম আইসিটি। আশিক কোনটা বুঝতে পারো নাই আমাকে বলো। ক্লাসে কি মাত্র জয়েন করছো? মাত্র জয়েন করলে বুঝতে পারবে না, শুরুতেই করতে হবে। কোনটুকু বুঝতে পারো নাই আশিক? ঠিক আছে, গতির বিষয়টা বুঝি নাই। গতির বলতে আচ্ছা এখানে ডাটা ট্রান্সমিশনের গতি, যে কোনটার বেশি কোনটার কম। আচ্ছা এখানে তুমি এভাবে চিন্তা করতে পারো যে তোমার কাছে আমি সমান সংখ্যক কিছু জিনিসপত্র দিলাম, ওকে? মানে তোমার কাছে আমি 10টা কলম দিলাম, একটু এভাবে চিন্তা করো। 10টা কলম দিলাম, প্রতিটা 1 বাইট মনে করো। 10টা কলম দিলাম, বললাম এই রুম থেকে ওই রুমে নিয়ে যাও। এখন তুমি একবার কি করতেছো?
একটা একটা করে কলম নিয়ে যাচ্ছ, একবার একটা, আরেকবার একটা, আরেকবার একটা, যেই সময়টা লাগবে। এখন যদি তুমি প্যাকেট করে নিয়ে যাও, প্রথমবার 10টা, পরের বার 10টা, পরের বার 10টা, সময় কি কম লাগবে না? তোমার সময় কম লাগা মানে কি তোমার স্পিডটা বেশি? তার মানে এখানে একটা প্যাকেট করে করে তুমি পাঠাচ্ছ, তার মানে তোমার স্পিডটা কি হবে বলো তো? বেশি হবে, এখানে স্পিডটা কম হবে। বুঝছো? তার মানে অনুধাবন করলে তুমি পার্থক্য লিখতে পারবো। কতগুলা পার্থক্য আমরা পড়ছি, সবগুলা লেখাও লাগে না, এটা তিনটা লিখলেই হয়। তিনটা তো চোখ অফ করলেই লেখা যায় যে স্টোরেজ আছে, স্টোরেজ নাই। স্টোরেজ আছে মানে খরচ বেশি, আর একটা খরচ কম, তাই না? ইফিসিয়েন্সি বেশি আর একটা ইফিসিয়েন্সি কম, একটা মধ্যে টাইম গ্যাপ সেম, একটা মধ্যে টাইম গ্যাপ সেম না। কয়টা লিখতে চাও? অনেকগুলা মনে আছে তোমার মনে, কয়টা লিখতে চাও? কয়টা লিখতে চাও? আরো বেশি মনে আছে না তোমার এখন? ওকে ভাই, ম্যাথটা কি আসবে? হ্যাঁ ম্যাথটা আসবে, পরীক্ষা হলে ম্যাথটা আসবে। কেন, ম্যাথটা কি কঠিন লাগছে? ম্যাথটা কি কঠিন লাগছে? ম্যাথটা এটা কঠিন লাগার কিছু নাই। তোমাকে ঐকিক নিয়ম ভাই, ছোট ভাই, ক্লাস 4 এর জিনিসপত্রগুলা, যে 80 বাইট পাঠানোর জন্য এক্সট্রা পাঠাইতে হচ্ছে তোমাকে 4 বাইট বা 32 বিট। এইটা জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, মুখস্থ মনে রাখতে হবে, যে 80 বাইট পাঠানোর জন্য 32 বিট বা 4 বাইট এক্সট্রা পাঠাইতে হয়। তাইলে এফিসিয়েন্সি বের করো, যে 80-র জন্য 4 এক্সট্রা পাঠাইতে হচ্ছে, তার মানে টোটাল এত পাঠাতে হচ্ছে, এত লাভ হচ্ছে, তাহলে এফিসিয়েন্সি এত। এখন এখানে বললাম 20 মেগাবাইটের জন্য এফিসিয়েন্সি ক্যালকুলেট করো, 20 মেগাবাইটের জন্য। এখন 20 মেগাবাইটে কতগুলো 80 বাইট আছে, এটাকে ক্যালকুলেট করতে হবে না? এটাই জাস্ট ক্যালকুলেট করলাম যে 20 মেগাবাইটে কত বাইট, এটা তুমি টোটাল ক্যালকুলেট করতে পারো। গত ক্লাসের পড়াশোনা এটা। 8 দিয়ে 80 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে যে কতগুলা প্যাকেট আছে। প্রতিটা প্যাকেটের জন্য তোমার লাগে 4টা, তাহলে এতগুলা প্যাকেটের জন্য লাগবে তোমার এত বাইট এক্সট্রা। এটা সমান আসলে 1 মেগাবাইট, এটা তোমার এক্সট্রা লাগতেছে। তাহলে তোমার এফিসিয়েন্সিটা কি, যতটুকু পাঠাচ্ছ যতটুকু লাভ হচ্ছে। সো প্র্যাকটিস করবা। সো এই যে হোমওয়ার্ক 2 যেটা দিচ্ছি, এই হোমওয়ার্ক 2টা প্র্যাকটিস করবা। সো প্রথমত তোমাদের হোমওয়ার্ক 1-এ তো ওই অ্যাসিনক্রোনাস এটা থাকবে, হোমওয়ার্ক 2-এ থাকবে হচ্ছে সিনক্রোনাস। সিনক্রোনাসে তুমি 20 মেগাবাইট এটা ট্রান্সফার করবা। এক্ষেত্রে তোমার এক্সট্রাটা কত, এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি তো সেমই আসবে, এক্সট্রাটা ক্যালকুলেট করাটা এখানে মেইন ব্যাপার। এক্সট্রা কতটুকু বাইট তোমাকে ট্রান্সফার করতে হবে বলো। সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস একদম মনের মধ্যে গাইতে আছে কিনা? সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস একদম মনের মধ্যে গাইতে আছে কিনা বলো? সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস একদম মনের মধ্যে গাইতে আছে কিনা বলো, ইয়েস অর নো? সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস একদম মনের মধ্যে গাইতে গেছে কিনা? পার্থক্য লিখতে পারবে না? একদম চোখ অফ করলে লিখতে পারবা। স্টোরেজ আছে, স্টোরেজ নাই, টাইম গ্যাপ সেম, টাইম গ্যাপ সেম না। স্টোরেজ যেটা আছে খরচ বেশি, স্টোরেজ যেটা নাই খরচ কম। এফিসিয়েন্সি একটার বেশি একটার কম, তারপর হচ্ছে একটার গতি কম একটার গতি বেশি। অনেকগুলো লিখতে পারবা, অনেকগুলা লিখতে পারবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সবগুলাই মনের মধ্যে ক্লিয়ার। এখন এই লাস্টের স্লাইডটা আছে, এটা যদি একটু বুঝাইয়া দিই তোমাদের কি সমস্যা হবে? একটু কষ্ট করে 2টা মিনিট সময় দাও, তাহলে আমাদের এই টপিকটা একদম কভার হয়ে যাবে। এই টপিকটা একদম কভার হয়ে যাবে। সো আমাদের সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস, আরেকটা টাইপ ছিল কি আইসোক্রোনাস, মানে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের 3টা ভাগ ছিল আমাদের। একটা হচ্ছে সিনক্রোনাস, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে আইসোক্রোনাস। এখন সিনক্রোনাসের কিছু সুবিধা আছে, অ্যাসিনক্রোনাসের কিছু সুবিধা আছে। দেখো একটু খেয়াল করো, সিনক্রোনাসের সুবিধা কি? স্পিডে যাচ্ছে। অসুবিধা কি? টাইম গ্যাপ আছে একটা। যতই বা টাইম গ্যাপ সমান, বা টাইম গ্যাপ তো একটা আছে। টাইম গ্যাপ থাকাটা প্যারার না? মনে করো তোমার কাছে আমার ডেটাটা যাচ্ছে, যদি টাইম গ্যাপ হয়ে যাইতো, একটু ডাটা যাচ্ছে তারপর স্টপ, আবার একটু ডেটা যাচ্ছে তারপর স্টপ, তাহলে কি তুমি ফ্রিকোয়েন্টলি আমার ভিডিওটা দেখতে পারতা? এই লাইভ স্ট্রিমিং গুলা দেখতে পারতা বলো তো? ক্লাসটা 2 মিনিট লাগবে, 2 মিনিটে শেষ হয়ে যাবে। বলো, যে লাইভ স্ট্রিমিং গুলো আছে, যেগুলাতে লাইভ চলতেছে ভিডিওটা, এগুলাতে কি দেখতে পারতা যদি আমি সিনক্রোনাস ডেটা পাঠাইতাম? দেখতে পারতা না। প্যাকেট বাই প্যাকেট আকারে পাঠাচ্ছি, ইফিশিয়েন্ট হচ্ছে, বেশি ইফিশিয়েন্ট হচ্ছে, এটা জানো যে বেশি ইফিশিয়েন্ট হচ্ছে, বেশি দক্ষতা সম্পন্নভাবে আমি ডেটাটা পাঠাতে পারছি প্যাকেট বাই প্যাকেটে, কিন্তু টাইম গ্যাপটা একটা আছেই, হোক সেটা সমান, বাট কিছুটা টাইম গ্যাপটা তো আছেই। সো আরো যদি মডার্ন ভার্সন আমরা বানাইতে পারি, যেটা আমাদের টাইম গ্যাপটা যদি শূন্যের কাছাকাছি আনতে পারি, তাইলে সেটা হবে কি আরো অ্যাডভান্স। সো আইসোক্রোনাসটা হচ্ছে সিনক্রোনাসের একটা আপডেট ভার্সন। সিনক্রোনাসে অনেক সুবিধা, কিন্তু ইফিসিয়েন্সি বেশি, স্পিড বেশি, দক্ষতা বেশি। এটার একটা আপডেট ভার্সন কি আইসোক্রোনাস। তার মানে যেই সিনক্রোনাস ট্রান্সমিশনে সময়ের গ্যাপটা শূন্যের কাছাকাছি, ওটাকে বলে আইসোক্রোনাস। সময়ের গ্যাপটা যখন শূন্যের কাছাকাছি, দেখো সময়ের গ্যাপটা সমান ছিল সিনক্রোনাসে,
এটা যখন শূন্যের কাছাকাছি হয়ে যাবে ওটাকে বলবো আমরা আইসোক্রোনাস। তার মানে আইসোক্রোনাস বলতে কি বোঝায়? যখন তোমার সময়ের পার্থক্যটা শূন্যের কাছাকাছি চলে যায়, যখন সময়ের পার্থক্যটা শূন্যের কাছাকাছি, যে দুইটা ব্লকের মাঝে, এখানেও ব্লক বাই ব্লক সিনক্রোনাসের মতো ব্লক বাই ব্লক করে পাঠাই, বাট তাদের মধ্যে সময়ের পার্থক্যটা শূন্যের কাছাকাছি। এই হলো ডেফিনেশন, যে এখানেও ব্লক বাই ব্লক আকারে ডেটা ট্রান্সফার করতেছি কিন্তু সময়ের পার্থক্যটা কি শূন্যের কাছাকাছি। তাইলে বলো এই জিনিসটা কি আরো ভালো না? সো জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি, তার মানে এই সার্কিটটা বানাইতে আমাদের খরচ বেশি হবে। তার মানে এটার একটা অসুবিধা হচ্ছে, যে এটা তুলনামূলক ব্যয়বহুল, কারণ এর জিনিসটা ভালো, আরো আপডেটেড, যত আপডেটেড তত ব্যয় বেশি। এটা ট্রান্সমিশনের স্পিড বেশি হবে, স্বাভাবিক, তাই না? আর কি যথাযথভাবে ব্লক পেয়েছি কিনা তা চেক করা যায় না, এটা একটা অসুবিধা। এটা জাস্ট একটু মনে রাখবা যে ব্লকটা পাইছে কিনা এটা চেক করা যায় না। ওকে, এখন আরেকটা জিনিস মনে রাখবে, এখানেও আসলে প্রাইমারি স্টোরেজের দরকার হয় না। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা তো জানি যে ব্লক বাই ব্লক ভাবে পাঠাইতে প্রাইমারি স্টোরেজের দরকার হয়, বাট এখানে কেন লাগতেছে না? দেখো, এটা সিনক্রোনাসের মতোই, জাস্ট একটু ডিফারেন্স হচ্ছে মধ্যবর্তী টাইম গ্যাপটা 0। এখানেও ব্লক বাই ব্লক আমরা পাঠাই, এখন এখানে কেন প্রাইমারি স্টোরেজ লাগতেছে না, এটা এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবা। এগুলো ইউজ হচ্ছে লাইভ স্ট্রিমিং এ, যেখানে সরাসরি ডেটাটা যাচ্ছে। সো আমার ডেটাটা যখন আমার কাছ থেকে তোমার কাছে যাচ্ছে, এই ডেটাটা যাওয়ার সময় প্যাকেট বাই প্যাকেট আকারে যাচ্ছে, মানে এটা জমা থাকতেছে না, জমা থেকে যে প্যাকেট বাই প্যাকেট আকারে যাবে এরকম না, যাওয়ার সময় এটা প্যাকেট বাই প্যাকেট আকারে যাচ্ছে, মধ্যবর্তী টাইমটা শূন্যের কাছাকাছি। ওকে, তার মানে এই ট্রান্সমিশনের স্পিড বেশি, খরচও বেশি, স্পিডও বেশি, খরচও বেশি, এবং প্রাইমারি স্টোরেজের দরকার না। এতটুকু জানলে হবে, এই সুবিধা অসুবিধাও লাগবে না, জাস্ট আইসোক্রোনাসের ডেফিনেশনটা মনে রাখলে হবে, যেটা অনেক বেশি আপডেট ভার্সন, সিনক্রোনাসের মতোই ব্লক বাই ব্লক আকারে ডেটা পাঠায়, বাট সময়ের পার্থক্যটা শূন্যের কাছাকাছি। বুঝছো? জাস্ট ডেফিনেশনটা জানলেই হবে। এটার মেইন পার্থক্যটা লাগবে সিরিয়াল তোমার সিনক্রোনাসের। সো আজকে ক্লাসে আমরা অনেক কিছু পড়ছি, অনেক পার্থক্য পড়ছি, যেগুলো তোমাদের আশা করি মনের মধ্যে একদম গেঁথে গেছে, যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এগুলোর পার্থক্য পরীক্ষা হলে লাগবে। তারপর তোমার সিরিয়াল, প্যারালাল, এগুলোর পার্থক্য পরীক্ষা হলে এরকম ভাবে লিখতে হবে ছক আকারে। তারপর সিনক্রোনাস, এগুলোর পার্থক্য এরকম ছক আকারে পরীক্ষা হলে লিখতে হবে, এবং ইফিসিয়েন্সির ম্যাথগুলা এগুলা করতে হবে। সো তোমাদের ক্লাস নোটটার সাথে তোমরা হচ্ছে এই হোমওয়ার্কগুলা করে ক্লাস নোটটা আপলোড করে আমাকে মেনশন করো, আমি দেখে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যেখানে আপলোড করো, আমার গ্রুপ এসি ক্র্যাকার্সে আপলোড করো, বা আমাদের এসি 26 ব্যাচের কোর্সে আপলোড করো, মানে গ্রুপে আপলোড করো, সমস্যা নেই। সো বলো, আজকের ক্লাসে যা যা পড়াইছে একদম পানির মতো ক্লিয়ার কিনা বলো, এন্ড মজা পাইছো কিনা? জিনিসগুলো মুখস্থ করতে না, মানে মুখস্থ করতে হয় নাই, বাট সবকিছু মনে আছে। মনে আছে, একদম জোশ লাগছে না সবগুলা জিনিস? সো একবার রিভিশন দিবা, তাইলে দেখবা মনে পড়ে যাবে। আমার স্লাইডটা দেখে আমার কথাগুলো মনে করার চেষ্টা করবা, যে কানে কি বাজে, এই জিনিসগুলো মনে করার চেষ্টা করবা, কারণ এটা মুখস্থ টপিক। যে একটা মুখস্থ টপিক রে আমি তোমার কাইন্ড অফ গিলায়া দিচ্ছি এমন ভাবে যেন তোমার মুখস্থ করতে না হয়। সো এটা বারবার যখন তুমি কানে শুনবা যে কেমনে ভাইয়া চিন্তা করতেছে, তখন তুমি এমনি লিখতে পারবো, মুখস্থ আর করতে হবে না। সো নোটটা দেখে বা ক্লাসের স্লাইডটা দেখে তুমি আরেকবার জিনিসটাকে রিক্যাপ করবা। ওকে, সো টাটা, বাই বাই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, আমরা নতুন কিছু পড়বো। ওকে, খুদা হাফেজ, ভালো থেকো সবাই। নোটটা আপলোড করিয়ে দিও সলভটা সহ, মানে হচ্ছে হোমওয়ার্কের সলভগুলো সহ। টাটা।